আজকে আমরা নিটের স্পেশাল ক্লাসে ক্যাপাসিটর সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যা এবং তাদের সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমত এখানে ছবিতে দেখা যাচ্ছে যে একটা ইনফাইনাইট সিরিজে যে ইনফাইনাইট সংখ্যক এরকম ক্যাপাসিটার আছে, এ থেকে সি, তারপর আবার সি এরকম রিপিটেশন চলেছে। এইরকম ক্যাপাসিটারের কম্বিনেশন আছে। এরকম ইনফাইনাইট সংখ্যক ক্যাপাসিটারের বলছে ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কোথায় বিটুইন এ অ্যান্ড বি। এখানে আমরা ধরে নিচ্ছি এ এবং বি এর মধ্যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স হলো C1। এইবার দেখো আর কি থাকলো, কোথায় রিপিট হচ্ছে, একটা সি আর একটা সি, এইভাবে একটা সি আর একটা সি, একটা সি আর একটা সি। তাহলে এখানে এ আর বি এর সঙ্গে যদি আমি আর একটা প্যারালালে সিকে লাগাই, আবার তার সঙ্গে কাকে যোগ করেছি, আরেকটা সিকে হরাইজন্টালি যোগ করে দিলাম পাশাপাশি, তাহলে দেখো এইরকম যদি অসংখ্য ব্রাঞ্চ থাকে, এরকম সি টু সি পরপর রিপিট হতে হতে টোটাল ওই ইনফাইনাইট ব্রাঞ্চটা পাচ্ছি, তাহলে একটা ব্রাঞ্চ যোগ হলেও তুল্য ক্যাপাসিট্যান্সের সমস্যা হওয়ার কথা না। সব ক্যাপাসিটারগুলোর ক্যাপাসিট্যান্স ছিল সি। তাহলে এইখানে ক্যাপাসিট্যান্সের ভ্যালু কেমন হবে সেটা দেখা যাক। দেখো এইখানে তাহলে এই এ আর বি এর মধ্যে যা ক্যাপাসিট্যান্স ছিল এখনও সেই ক্যাপাসিট্যান্সই হবে, একটা মাত্র ব্রাঞ্চ আমরা শুধু যোগ করে নিয়েছি। এখানে দেখো কি কি আছে, দেখো দুটো ক্যাপাসিটার C1 আর সি আছে প্যারালালে, তাহলে তাদের তুল্য ক্যাপাসিট্যান্স হলো C1 প্লাস সি। আর কে আছে, তার সঙ্গে একটা সিরিজে আছে সি। তোমরা জানো সিরিজে দুটো ক্যাপাসিটার থাকলে পরে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স যখন আমরা কষি তখন কি হয়, এদের কম্বিনেশানটা হয়েছে সি প্লাস C1, তার সঙ্গে এই সিটা আছে সিরিজে, তাহলে ইন্টু সি বাই তাদের সবার যোগফল C1 প্লাস সি প্লাস সি সমান সমান এ আর বি এর মধ্যে তুল্য ক্যাপাসিট্যান্স কিন্তু আমি ধরেছিলাম C1, তুল্য ক্যাপাসিট্যান্স ধরেছিলাম C1, এবার C1কে বের করবো, সো দ্যাট ইজ ইকুয়ালস টু C1। তাহলে এখান থেকে আমরা দেখি কি দাঁড়াচ্ছে C1 প্লাস সি স্কোয়ার সমান C1 স্কোয়ার প্লাস 2C1। তাহলে দেখো C1 স্কোয়ার, এই C1টা যদি ওই পক্ষে যায়, রাইট হ্যান্ড সাইডে যদি আমরা নিয়ে যাই, তাহলে কি দাঁড়াচ্ছে C1 স্কোয়ার প্লাস CC1, কারণ এই 2CC1 থেকে CC1 বাদ গেল, মাইনাস সি স্কোয়ার সমান 0। তাহলে এটা C1-এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশান। সুতরাং শ্রীধর আচার্যের ফর্মুলা ধরলে আমাদের সমাধান দাঁড়ায় C1 সমান সমান মাইনাস সি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4AC। বিটা কত এখানে, বি হলো গিয়ে এখানে সি, তাহলে বি স্কোয়ার মানে হলো সি স্কোয়ার মাইনাস 4, এ কত C1 স্কোয়ারের সহগ 1, কোএফিসিয়েন্ট 1, তাহলে ইন্টু 1, সি কত মাইনাস সি স্কোয়ার ইন্টু মাইনাস সি স্কোয়ার বাই 2a, 2 ইন্টু এ হলো 1, তাহলে কত হলো মাইনাস সি প্লাস মাইনাস রুট ওভার অফ কত 4টে সি স্কোয়ার প্লাস একটা 5টা সি স্কোয়ার বাই 2, সো দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস সি প্লাস মাইনাস √5c বাই 2। দেখো ক্যাপাসিট্যান্স কখনো নেগেটিভ হয় না, তাই সলিউশনে আমরা নেগেটিভ এই নেগেটিভ ভ্যালুটাকে যদি নেগলেক্ট করি, তাহলে মাইনাস সি প্লাস √5c বাই 2, দ্যাট ইজ ইউর সি যদি কমন যায় √5 মাইনাস 1, √5 মাইনাস 1 বাই 2, এটাই হলো তুল্য ক্যাপাসিট্যান্সের মান। তাহলে আমরা দেখছি এখানে একটা রিপিটেশন হচ্ছে। এই দেখো এই সি আর সি এইভাবে যদি আমরা পরপর চলতে থাকি, সি করে দুটো ক্যাপাসিটারকে যোগ করতে থাকি, তাহলে টোটাল কম্বিনেশানটা পেয়ে যাবো, ইনফাইনাইট সিরিজের কম্বিনেশানটা পেয়ে যাবো। আমরা ধরলাম যে এ আর বি এর মধ্যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কত ধরলাম C1, তার সঙ্গে একটা ব্রাঞ্চ এই সি আর একটা সি যদি আমরা যোগ করে দিই, বি এর সঙ্গে এরকম প্যারালালে একটা সি আর একটা সি হয়ে গেল সেই কম্বিনেশনে সিরিজে। এবার দেখো সি আর C1 যদি প্যারালালে হয়, তাদের তুল্যটা হলো কত, সি প্লাস C1, এটা তুল্যটা হয়ে গেছে। তার সঙ্গে এই সিটা সিরিজে কি হয়, মাল্টিপ্লিকেশন বাই অ্যাডিশান, ওপরে মাল্টিপ্লিকেশান নিউমারেটারে আর ডিনোমিনেটারে অ্যাডিশান, C1 প্লাস সি এর সঙ্গে সি সিরিজে ইন্টু সি বাই C1 প্লাস সি প্লাস সি ইকুয়ালস টু C1। এইভাবে আমরা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পেলাম, তার সমাধান লিখলাম। আর সমাধান লেখার পরে কি দাঁড়ালো, ক্যাপাসিট্যান্সের মান কখনও কিন্তু নেগেটিভ হয় না, তাই আমরা পজিটিভ ভ্যালুটা নিলাম এবং তার ফলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সের মান কিন্তু বেরিয়ে গেল √5 মাইনাস 1 ইন্টু সি বাই 2। এইবার দেখো 17 নম্বর প্রশ্নে কি বলছে,
বলছে যে এখানে এ আর ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বিটুইন এ অ্যান্ড বি। দেখো তিনটে ক্যাপাসিটার আছে, এই একটা ক্যাপাসিটার সি, আর একটা সি মানের, আর একটা সি মানের, তিনটে ক্যাপাসিটার আছে। বলছে এ আর বি এর মধ্যে তোমাকে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বের করতে হবে। এবার দেখো ই আর এফ যুক্ত, ই এফ যুক্ত করা হয়েছে মানে এই যে ডিজির মধ্যে যে সি ক্যাপাসিটারটা আছে এটা কিন্তু শর্ট সার্কিট হয়ে গেছে। শর্ট সার্কিট হলে পরে দেখো অ্যাকচুয়ালি কারেন্টটা পুরো ইএফ ব্রাঞ্চ দিয়ে বেরিয়ে যাবে, তাহলে ক্যাপাসিটারটা তো চার্জিং হবে না, ক্যাপাসিটারটা থাকাও যা না থাকাও তাই। তাই ডিজি এর মধ্যে ক্যাপাসিটারটাকে বাদ দিয়ে আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট টানতে পারি। তাহলে ডি আর জি এর মধ্যে যুক্ত ক্যাপাসিটারটাকে আমরা বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে দেওয়ার ফলে কি হলো, দেখো একটা ক্যাপাসিটার ছিল কোথায়, এ আর বি এর মধ্যে। তাহলে দেখো এ আর বি এর মধ্যে একটা ক্যাপাসিটার ছিল, তার মান কত ছিল, সি, তাহলে থাকলো। এটা তো বাদ, এটা ক্রস করে দিয়েছি। তাহলে আর একটাও আছে কোথায়, এ আর বি এর মধ্যে। তারা দুজন কিন্তু কীরকম কম্বিনেশানে আছে দেখো তো, নিচের ক্যাপাসিটারটা কিন্তু এইটা, অর্থাৎ ওই যে ওই সি ক্যাপাসিটারটা এ আর বিতে ইনফ্যাক্ট যুক্ত, ওপরেরটাও এ আর বিতে যুক্ত, দুটো সি ক্যাপাসিটার। এটা কীরকম কম্বিনেশনে, প্যারালালে। তাহলে তুল্য ধারকত্ব কত হওয়া উচিত, সি প্লাস সি সমান টোয়াইস সি। সুতরাং সি এ বি অর্থাৎ এ এবং বি এর মধ্যে তুল্য ধারকত্বের মান হলো টোয়াইস সি। এবার ক্যাপাসিটারের অঙ্ক সংক্রান্ত, স্কেলিটন সংক্রান্ত কিছু ইনফরমেশান দিচ্ছি। এই ইনফরমেশানগুলো তোমাদের মনে রাখতে হবে, মনে রাখলে খুব সুন্দর কাজে দেবে। দেখো এখানে কি বলছে, একটা ইম্পর্ট্যান্ট ট্রিক্সে কি বলা হচ্ছে যে একটা স্কেলিটন কিউব আছে, স্কেলিটন কিউব আছে 12টা আর্ম তার, তোমরা জানো প্রত্যেকটা আর্মে একটা করে সি ক্যাপাসিট্যান্সের ক্যাপাসিটার আছে। এবার বলছে কি বলছে যে অ্যালং দ্য লংগেস্ট ডায়াগোনাল, দেখো লংগেস্ট ডায়াগোনাল কি হতে পারে, ই এ বি সি ডি আছে, ই আর সি, তাহলে ই সি এই ডায়াগোনালটা সি না করো সি ওয়ান করো, ই সি ওয়ান, কারণ প্রচুর ক্যাপাসিটারের নামই তো সি আছে ক্যাপাসিটারের ভ্যালুগুলো, তাহলে এটা সি ওয়ান নিলাম। তাহলে ই সি ওয়ান একটা লংগেস্ট ডায়াগোনাল হতে পারে। আর কি হতে পারে, দেখো ই এর সঙ্গে সি ওয়ান, যেমন এর সঙ্গে জি হতে পারে, এটা একটা লংগেস্ট ডায়াগোনাল। এ জি হলো একটা লংগেস্ট ডায়াগোনাল। দেখো ডি এর সঙ্গে ই, এটা একটা লংগেস্ট ডায়াগোনাল হতে পারে। আর কে হতে পারে, দেখো ই সি ওয়ান, এ জি, ডি আর এফ, ডি আর এফ, ডি ই কোত্থেকে নিলাম, ডি ই তো নয়, ডি আর এফ হওয়া উচিত ছিল, ডি এফ। এবং সি ওয়ান ই, ই সি ওয়ান, এটা একটা, এ জি এটা একটা। দেখো বি এর সঙ্গে বি ফ্রন্ট ফেস, ওটা পিছনের ফেসে, তাহলে বিএইচ, এগুলো যে কোনোটা লংগেস্ট ডায়াগোনাল, এদের যে কোনোটা সাপেক্ষে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স হবে 6C/5, মানে মোর দ্যান, গ্রেটার দ্যান সি মনে রাখবে। রেজিস্ট্যান্স যখন হয় না এভাবে যুক্ত, তখন কিন্তু হয় 5C/6, দ্যাট ইজ লেস দ্যান 6। তাহলে যখন ক্যাপাসিটারে হবে সি এর থেকে বড় হবে, 6C/5। এবার বলছে অ্যালং এ ফেস ডায়াগোনাল, যে কোনো একটা ফেস, ধরো এটা ফেসে যদি ডায়াগোনাল নাও, ইবি হতে পারে, এফ হতে পারে, অথবা সিজি হতে পারে, ই সি ওয়ান হতে পারে, এরকম যে কোনো অ্যালং এ ফেস ডায়াগোনাল হলে সেক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সের মান হবে এইরকম 12টা যদি ক্যাপাসিটার থাকে তাহলে হবে 4C/3। আর অ্যালং ওয়ান সাইড, যে কোনো একটা সাইড, ইএফ এই সাইডের সাপেক্ষে, বা এই অ্যালং এনি সাইড হলে 12C/7, তাহলে অ্যালং লংগেস্ট ডায়াগোনাল যে কোনো লংগেস্ট ডায়াগোনাল সাপেক্ষে কত হলো, 6C/5, গ্রেটার দ্যান সি কিন্তু মনে রাখতে বলেছি। যদি আমরা আর কি নিই, যে কোনো ফেস ডায়াগোনাল, যে কোনো 6টা ফেস তো আছে, 6টা ফেসে যে কোনো ডায়াগোনাল, অর্থাৎ ওই 12টা যে ডায়াগোনাল হবে ফেস ডায়াগোনাল, তার যে কোনোটা রেসপেক্টে হবে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স 4C/3। আর অ্যালং এনি আর্ম, অ্যালং এনি সাইড, এই 12টা যে কোনো একটা সাইড, পুরোটা তো সিমেট্রিক প্রবলেম, যে কোনো সাইড সাপেক্ষে হবে 12C/7। যেহেতু মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন, সুতরাং আমরা কীভাবে কষলাম যেটা ফ্যাক্টর হয় না অনেক ক্ষেত্রে, সেক্ষেত্রে এইগুলো মনে রাখাটা অনেকটা কার্যকর হয়ে যাবে। সুতরাং তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, ইফ ক্যাপাসিটার সি ইজ কানেক্টেড অ্যালং ইচ সাইড অফ এ স্কেলিটন কিউব, দেন ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স ইজ 6C/5 অ্যালং দ্য লংগেস্ট ডায়াগোনাল। অ্যালং এ ফেস ডায়াগোনাল কত হবে, অ্যালং এ ফেস ডায়াগোনাল ইট ইজ 4C/3 অ্যান্ড অ্যালং ওয়ান সাইড ইট ইজ 12C/7। সুতরাং খুব সহজভাবে আমাদের অবশ্যই মনে থেকে যাবে। এরপরে আমরা 19 নম্বর প্রবলেমে যাচ্ছি। প্রবলেম নাম্বার 19, 19-এর এ।
কি বলছে দেখো, একটা বড়সড় প্রবলেম, বেশ কিন্তু খুব সুন্দর একটা প্রবলেম মনে হচ্ছে দেখে শুনে। দ্য ফিগার শোজ টু আইডেন্টিক্যাল প্যারালাল প্লেট ক্যাপাসিটার্স। দেখো এটা একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটার, এটা আর একটা আইডেন্টিক্যাল প্যারালাল প্লেট ক্যাপাসিটার, দুটো আইডেন্টিক্যাল প্যারালাল প্লেট ক্যাপাসিটার আছে কানেক্টেড টু এ ব্যাটারি উইথ এ সুইচ এস ইজ ক্লোজড। এদেরকে একটা সুইচ এস ক্লোজ করে যোগ করা হয়েছে। The switch is opened and the free space between the plates of the capacitors filled with এবার সুইচটাকে খুলে দেওয়া হলো, filled with a dielectric of dielectric constant 3. Find the ratio of total electrical energy stored in both the capacitors before and after the introduction of dielectric. Before and after the introduction of dielectric. কি বলছে? Find the ratio of electrostatic energy stored in both the capacitors. টোটাল যা এনার্জি স্টোর থাকবে, প্রথমে কি করা হয়েছে, সুইচ অন করে দুটোকে চার্জিং করেছি, তখন টোটাল এনার্জি কত দেখো, প্রত্যেকের পোটেন্সিয়াল কিন্তু ভি, তাহলে প্রত্যেকটা ক্যাপাসিটারের এনার্জি হাফ সিভি স্কোয়ার করে, তাহলে দুজনের মোট এনার্জি হলো সিভি স্কোয়ার। সো যখন সুইচ ইজ ক্লোজ টোটাল এনার্জি ইজ হাফ সিভি স্কোয়ার। এবার সুইচ যদি ওপেন করে দেওয়া হয়, দিয়ে একটা বলছে ডাইইলেকট্রিক ইন্ট্রোডিউস করেছি, যার ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের মান কত বলেছে না 3, বলছে এখন কতটা এনার্জি হবে। দেখো এখানে বেশ মজার ক্ষেত্র, দেখো একটা ক্ষেত্রে হলো তাহলে ভোল্টেজ সোর্সটা কিন্তু উপস্থিত আছে, ভোল্টেজ সোর্সের উপস্থিতিতে ডাইইলেকট্রিক ইন্ট্রোডিউস করেছি। ভোল্টেজ সোর্সের সঙ্গে যখন কানেক্টেড তখন ভোল্টেজ কনস্ট্যান্ট হয়, তাহলে তখন এনার্জি কত হবে, হাফ C1 ভি স্কোয়ার। তার মানে কত, C1টা কত 3 গুণ, কারণ ডাইইলেকট্রিক ঢুকিয়েছি 3, সি হয়ে যাবে, তাহলে হাফ ইন্টু 3C ইন্টু ভি স্কোয়ার। সুতরাং এ ক্যাপাসিটারে এনার্জি এখন হলো 3/2 CV স্কোয়ার। এটা খুব সহজভাবে আমরা পেয়ে গেলাম। দ্বিতীয় ক্যাপাসিটারে কি হবে, দেখো দুটো ক্যাপাসিটারেই কিন্তু চার্জ ছিল কিউ সমান সিভি। যখন সুইচ খোলা দ্বিতীয় ক্যাপাসিটারটা কি হয়েছে, ওটা কিন্তু ওপেনড অবস্থায় ডাইইলেকট্রিক পুশ করেছি, তখন ওপেনড অবস্থায় ওর এনার্জি কত হয়, কিউ স্কোয়ার বাই 2C। বাট কিউ ইকুয়ালস টু কত, 2C1 করে নিলাম, কিউ কত সিভি, তার মানে সি স্কোয়ার ভি স্কোয়ার বাই 2। C1টা কত, ডাইইলেকট্রিক প্রবেশ করালে ক্যাপাসিট্যান্স হয় প্যারালাল প্লেট ক্যাপাসিটার প্রপোর্শনাল টু ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, তাহলে এখানে ক্যাপাসিট্যান্স C1 হবে কি আগেকার 3 গুণ 3C। তাহলে মোট এনার্জি কত এখন, একটায় 3/2 CV স্কোয়ার, আরেকটাই হলো 1/6, দেখো একটা সি কেটে গেল সিভি স্কোয়ার। তাহলে মোট এখন এনার্জি, ফাইনাল এনার্জি একটাই বেরিয়েছে কত, 3/2 CV স্কোয়ার। দেখো এখানে 3/2 CV স্কোয়ার, তার মানে 1.5 CV স্কোয়ার। আচ্ছা 3/2 থাক, সুবিধা হবে, 3/2 একটাই আছে এনার্জি কত, 3/2 CV স্কোয়ার। আর একটা এনার্জি কত হলো যেন, দেখো 1/6, 3 দুগুণ 6, 1/6 CV স্কোয়ার। তাহলে টোটাল এনার্জি কত হলো, এদের যোগফল, দেখো যোগফল কত হচ্ছে, HCF হলো 6, 3 তিরিক্ষে 9 প্লাস 1, 10 CV স্কোয়ার। তার মানে কত হলো, দেখো 10/6 মানে 5/3 CV স্কোয়ার। আর প্রথমে কত ছিল, অনলি কত হয়েছিল, হাফ CV স্কোয়ার করে দুটোরই CV স্কোয়ার। তাহলে এখন রেশিও কত, আগে ছিল CV স্কোয়ার, EI ছিল CV স্কোয়ার, EF হলো 5/3 CV স্কোয়ার, তাহলে EI ইস টু EF সমান সমান কত, 1 ইস টু কত, 5/3। তাহলে অনুপাতটা করলে কত হয়, 3:5। সুতরাং আমাদের প্রবলেম 19A তার আনসার হলো 3:5। সুতরাং খুব সহজভাবে আমরা উত্তরে পৌঁছে যেতে পারলাম। এইবার দেখো তোমার কি বলেছে, তাহলে এখানে কি হয়েছিল, প্রথমে প্রত্যেকটার এনার্জি কত, যখন সোর্স উপস্থিত সুইচ অন আছে তখন হাফ CV স্কোয়ার করে হলো, যখন সুইচ খোলা 3 ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের মিডিয়াম ঢুকিয়েছি, প্রথমটা এনার্জি কত, দেখো ভোল্টেজ কনস্ট্যান্ট হলে আমরা এনার্জি ইকুয়েশন লিখবো বলেছি হাফ CV স্কোয়ার, কিন্তু সিটা হয়েছে 3 টাইমস, সুতরাং এনার্জি হবে 3 টাইমস, তাহলে 3/2 CV স্কোয়ার হলো। দ্বিতীয়টাই কি, কিউ স্কোয়ার বাই 2C লিখবো, কারণ এখানে চার্জ কনস্ট্যান্ট, সোর্সের সঙ্গে তো আর যুক্ত নেই, তাহলে আর এক্সট্রা চার্জ কোথা থেকে আসবে, তাহলে কিউ স্কোয়ার বাই 2C মানে কত হলো, 1/6 CV স্কোয়ার। সুতরাং ফাইনালি মোট এনার্জি হলো সিস্টেমে 3/2 CV স্কোয়ার প্লাস 1/6 CV স্কোয়ার, তার মানে কত, 5/3 CV স্কোয়ার। আর প্রথমে কত ছিল, হাফ CV স্কোয়ার করে দুজনের মোট CV স্কোয়ার। সো দ্য রেশিও ইজ কত, CV স্কোয়ার
ইস টু কত যেন 5/3 সিভি স্কোয়ার। তাহলে দেখো এইখান থেকে হলো 1:5/3, তার মানে কত হলো 3:5। খুব সুন্দর অঙ্ক। এরপরে দ্বিতীয় আর একটা প্রবলেম বলছে, কি বলছে 19-এর বি কি বলছে, two capacitors having capacitance 1 microfarad and 2 microfarad respectively. Now they are charged up to a voltage 20 volt and 5 volt respectively. তাহলে now they are connected in parallel such that the positive plate of one is connected with the negative plate of the other. ধরো এইভাবে ব্যাপারটা ছিল, কত কত আছে 1 মাইক্রোফ্যারাড আর 2 মাইক্রোফ্যারাড। ভোল্টেজ কত 1 মাইক্রোফ্যারাডের, 1 মাইক্রোফ্যারাডের আছে 20 ভোল্ট, 2 মাইক্রোফ্যারাডের আছে 5 ভোল্ট। তাহলে দেখো এরপরে কি করেছি, এদেরকে যোগ করেছি কেমন, এর নেগেটিভ প্লেটের সঙ্গে এর পজিটিভ প্লেট উল্টো করে যোগ করে দেওয়া হয়েছে। এখন বলছে যে কি দাঁড়াবে। দেখো প্রথমত কার কতটা চার্জ ছিল দেখি, কারণ যখন আমরা সোর্সের থেকে বিচ্ছিন্ন করে নিয়েছি তাহলে টোটাল চার্জ কিন্তু কনস্ট্যান্ট হবে, চার্জে শুধু বিনিময় হবে। তাহলে প্রথমে দেখি কার কতটা চার্জ। প্রথম ধারকে 1 মাইক্রোফ্যারাড আছে 20 ভোল্ট, সো কিউ সমান সিভি। সুতরাং এই প্রথম ক্যাপাসিটার যাকে C1 বলছি তাতে Q1 চার্জ থাকলে 20 মাইক্রোকুলম। দ্বিতীয় ক্যাপাসিটারে কতটা হবে, তার ভোল্টেজ কত 5 ভোল্ট, 2 মাইক্রোফ্যারাডে 5 ভোল্ট রেসপেক্টিভলি বলা ছিল যথাক্রমে, তাহলে এখানে 5 ভোল্ট। তাহলে Q2 যদি বলি এর ক্যাপাসিট্যান্স C2 বললে চার্জ Q2 সমান কত 5 দুগুণ 10 মাইক্রোকুলম। 5 × 2 5 ভোল্ট ছিল, কিউ সমান সিভি, সুতরাং 10 মাইক্রোকুলম। এবার উল্টো করে যোগ করে দিয়েছ, তাহলে দেখো ওদের মধ্যে চার্জের বিনিময় হবে, এবং বিনিময় হয়ে কি হবে দেখো এইখানে আছে 20 মাইক্রোকুলম, এইখানে 10 মাইক্রোকুলম, এখানেও তাই। তাহলে চার্জের বিনিময় হলে আলটিমেটলি 20টা কেমন দেখো +20 -10, তাহলে পুরো সিস্টেমে 10 মাইক্রোকুলম চার্জ থাকবে পজিটিভ প্লেটগুলোর মধ্যে, আর নেগেটিভ প্লেটে -10 মাইক্রোকুলম। এবার এরা কি আছে, এরা প্যারালালে যুক্ত। কত কত মাইক্রোফ্যারাডের, 1 মাইক্রোফ্যারাড আর 2 মাইক্রোফ্যারাড। তাহলে এদের তুল্য ক্যাপাসিট্যান্স কত হবে, তুল্য ক্যাপাসিট্যান্স তোমার হয়ে যাচ্ছে 1 আর 2 প্যারালালে, মানে 3 মাইক্রোফ্যারাড। এবার 3 মাইক্রোফ্যারাড এই যে ধারক যেটা আমার থাকলো, সেই ধারকে কতটা চার্জ আছে আমরা দেখেছি। নালিফাই হওয়ার পরে পজিটিভ প্লেটগুলোতে মোট চার্জ 10 মাইক্রোকুলম, নেগেটিভ প্লেটগুলোতেও মোট চার্জ -10 মাইক্রোকুলম। সুতরাং ধারকের আধান আমি বলতে পারি 10 মাইক্রোকুলম। তুমি জানো কিউ সমান সিভি, সো দ্য ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটার ইজ Q/C। তাহলে কত হলো 10/3, দুটোই মাইক্রো কেটে যাবে, তাহলে 10^3 ভোল্ট। তাহলে তোমার কাছে কি চেয়েছিল, now they are connected in parallel such that positive plate of one is connected with the negative plate of other. Now calculate the final voltage, calculate the final voltage, final voltage কত হলো, ফাইনাল ভোল্টেজ কিন্তু হয়ে গেল তোমার কত 10^3 ভোল্ট। খুব সুন্দর প্রবলেম। তাহলে প্রথম ক্যাপাসিটারে কতটা চার্জ ছিল, 20 মাইক্রোকুলম। দ্বিতীয় ক্যাপাসিটারে 5 দুগুণ 10 মাইক্রোকুলম। প্লাস আর মাইনাস প্লেটকে যখন যোগ করে দিয়েছি তাদের মোট চার্জ কিন্তু এফেক্টিভলি পজিটিভ প্লেটে মোট চার্জ কিন্তু থাকলো 10 মাইক্রোকুলম, নেগেটিভে 10 মাইক্রোকুলম। এবার দেখো ক্যাপাসিটার কম্বিনেশানটা কিন্তু এখন প্যারালালে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স হলো 3 মাইক্রোফ্যারাড, তাতে থাকলো চার্জ 10 মাইক্রোকুলম। সুতরাং ভোল্টেজ ইকুয়ালস টু Q/C, কিউ ছিল 10 মাইক্রোকুলম, ক্যাপাসিট্যান্স হলো 3 মাইক্রোফ্যারাড, Q/C করলে 10^3 ভোল্ট। সো দ্য ফাইনাল ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য ক্যাপাসিটার সিস্টেম ইজ 10/3 ভোল্ট, দ্যাট ইজ your 3.33 ভোল্ট। সো দ্য প্রবলেম নাম্বার 19B ইজ সলভড নাও। এরপরে আরেকটা প্রবলেমে আমরা যাওয়ার চেষ্টা করি। এখানে কি বলা হচ্ছে দেখো, এখানে একটা ক্যাপাসিটার সিস্টেম দেখানো হয়েছে, এখানে মোট ক্যাপাসিটার আছে 6টা। বলছে কি ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বিটুইন A অ্যান্ড B। A আর B এর মধ্যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বের করতে হবে। দেখো উপরের ক্যাপাসিটার 5টার অবস্থা দেখো, C, A, X, B এই এর মধ্যে যুক্ত। দেখো হুইটস্টোন ব্রিজের মতন লাগছে। এটা P যদি ধরো, এটা যদি Q ধরো, এটা R যদি ধরো, এটা S ধরো। ধরো ক্যাপাসিট্যান্সের অনুপাত P/Q কত হলো 6:6, মানে 1:1। R/S কত বলো
তিন মাইক্রোফ্যারাড তাহলে 1:1, তাহলে P/Q সমান R/S। তাহলে এই ক্যাপাসিটারটাকে আমরা বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে দিলে দেখো ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সে কী হলো, দুটো 6 কিন্তু সিরিজে, দুটো 6 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার দুটো কিন্তু সিরিজে, তারপরে 3 মাইক্রোফ্যারাড দুটো, এই ক্যাপাসিটারটা যেন খুলে দিয়েছি, তাহলে এরাও সিরিজে। আর এই 6, তাহলে এই যে 6 সিরিজে আছে, তোমরা জানো সমান সমান ক্যাপাসিট্যান্স যদি সিরিজে থাকে তুল্যটা তাদের মানের অর্ধেক হয়, তাহলে 6 আর 6 জায়গায় 3 মাইক্রোফ্যারাড হলো। আবার দেখো 3, এটা কিন্তু এই পয়েন্টে CR/X কিন্তু কেটে গেছে, কেন? ওই P/Q সমান R/S, হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপাল অনুযায়ী এটা গ্যালভানোমিটার আর্ম, তার মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না, সুতরাং এই 3 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটারটা থাকাও যায় না থাকাও তাই আমরা তাকে ইকুইভ্যালেন্ট সার্কিটে কিন্তু বাদ দিয়ে দিচ্ছি। তাহলে উপরে যখন এটা বাদ চলে গেল, উপরে 6 মাইক্রোফ্যারাডের দুটো ক্যাপাসিটার ছিল সিরিজে, তাহলে তাদের তুল্য ক্যাপাসিট্যান্স ছিল তাদের মানের অর্ধেক 3 মাইক্রোফ্যারাড, মাঝের দুটো 3 মাইক্রোফ্যারাড সিরিজে, তাদের ইকুইভ্যালেন্টটা কত হবে? সমান, তাহলে অর্ধেক, আবার একই নিয়মে 1.5 মাইক্রোফ্যারাড। তারপরে দেখো 6 মাইক্রোফ্যারাড আছে A আর B এর মধ্যে, আছে 6 মাইক্রোফ্যারাড। তা দেখো ইনফ্যাক্ট কি দাঁড়ালো, A আর B এর মধ্যে 3টে ক্যাপাসিটারই কিন্তু প্যারালালে আছে। কত 3 মাইক্রোফ্যারাড, 1.5 মাইক্রোফ্যারাড, 6 মাইক্রোফ্যারাড। তুল্য ক্যাপাসিট্যান্স কত হয়? C সমান C1 প্লাস C2 প্লাস C3, তার মানে কত? 3 প্লাস 1.5 প্লাস 6, তার মানে কত? 6 3 9 আর 10.5 মাইক্রোফ্যারাড। সুতরাং A আর B এর মধ্যে যে তুল্য ক্যাপাসিট্যান্স আমাদের যেটা চেয়েছিল সেটা খুব সহজে হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপাল কাজে লাগিয়ে বেরোলো 10.5 মাইক্রোফ্যারাড। সুতরাং 20 নম্বর প্রশ্নের উত্তর আমরা কিন্তু পেয়ে গেলাম। এরপরে আমরা 21 নম্বর প্রশ্নে আসতে চাই। এখানে দেখা যাচ্ছে 4টে ক্যাপাসিটারের কম্বিনেশান, কিন্তু এখানে 6 3 3 6 উল্টো আছে, P/Q সমান R/S কিন্তু হচ্ছে না, P/Q হলো 2:1, R/S 1:2, সুতরাং হচ্ছে না। তাহলে আমাদের কি দেখতে হবে? বলছি A আর B এর মধ্যে ফাইন্ড VA মাইনাস VB, A আর B এর পোটেন্সিয়াল ডিফারেন্স কত? এখানে আমরা এই কমন জাংশনে পয়েন্ট O ধরে নিলাম, এইটা ধরে নিলাম D। তাহলে দেখো কী দাঁড়াচ্ছে আমাদের। প্রথমে দেখো এই 9 ভোল্টের সঙ্গে উপরে 6 আর 3 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার দুটো নিজেরা সিরিজে যুক্ত, তার দু প্রান্ত কিন্তু O আর ডিতে যুক্ত, আর O আর ডি এর সঙ্গে ব্যাটারিও যুক্ত। তাহলে এই 6 আর 3 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার কম্বিনেশনের ভোল্টেজ ড্রপ হলো 9 ভোল্ট। অনুরূপভাবে 3 আর 6 এগেনস্টও 9 ভোল্ট। এবার এরা তো সিরিজে ক্যাপাসিটেন্সের অনুপাত কত? 6:3, 2:1। তোমরা জানো সিরিজ কম্বিনেশনে ভোল্টেজ হয় ক্যাপাসিট্যান্সের ব্যস্তানুপাতে V সমান Q/C, যেহেতু সিরিজে Q কনস্ট্যান্ট, সো V ইজ প্রপোর্শনাল টু 1/C। তাহলে ভিটা কত? দেখো এখানে ভি এর অনুপাত কত হবে? ক্যাপাসিট্যান্সের অনুপাত 2:1, তাহলে V1 যদি এটা বলি, এটা যদি V2 বলি, তাহলে V1:V2 সমান কত? তার ব্যস্তানুপাতে, তার মানে 1:2, তার মানে এটা কত হলো? VO মাইনাস VA, যেটা কিনা আমাদের V1, সেটা কত? 1:2, মানে 1:2 মানে মোটের উপর কতটা? 1:2 অনুপাতে আছে, মোটের উপর 1/3 অংশ, কতটা? 9 ভোল্টের, কারণ দু প্রান্তের মধ্যে ভোল্টেজ ড্রপ 9 ভোল্ট, তাহলে 9 × 1/3 মানে 3 ভোল্ট। একইভাবে দেখো নিচে V3 আর V4 যদি ভোল্টেজ ড্রপ বলি, নিচের ক্যাপাসিটার দুটো 3 মাইক্রোফ্যারাড 6 মাইক্রোফ্যারাড সিরিজে আছে, কার এগেনস্টে? 9 ভোল্টের এগেনস্টে। তাহলে এই C3 আর C4 ক্যাপাসিটারের ক্যাপাসিট্যান্সের রেশিও কত? C3:C4, দেখো এখানে যে 3:6, তাহলে কত হলো? 1:2। তাহলে V3:V4 কী হবে? সিরিজ কম্বিনেশনে ভোল্টেজ ড্রপটা হবে রেসিপ্রোকাল টু দ্য রেশিও অফ দ্য ক্যাপাসিট্যান্স রেশিও কত? ক্যাপাসিট্যান্স রেশিও 1:2, তাহলে ভোল্টেজ ড্রপের রেশিও 2:1। তাহলে V3টা কত? 2/3 অংশ, 2/3 কার? ভোল্টেজ ড্রপ, টোটাল ভোল্টেজ ড্রপ কত? 9 ভোল্টের, তাহলে V3 সমান 2/3 × 9, তাহলে কত হলো? 3 2 6 ভোল্ট। তাহলে দেখো VO মাইনাস VA সমান হয়েছিল 3 ভোল্ট, VO মাইনাস VB সমান হলো গিয়ে তোমার 6 ভোল্ট। এখন চাই VA মাইনাস VB। VA মাইনাস VB কী করে দেখো তৈরি করা যায়? সমান VO মাইনাস VB থেকে যদি আমি বাদ দিয়ে দিই মাইনাস VO মাইনাস VA, কারণ দেখো এখানে বাদ দিতে গেলে দেখো কী হচ্ছে, বিয়োগ করলে ব্র্যাকেট তুলে বিয়োগ করলে VO কেটে গিয়েছে, VA মাইনাস VB থাকছে, যেটা আমাদের দরকার। VO মাইনাস VB কত? 6 ভোল্ট। VO মাইনাস VA কত? 3 ভোল্ট। তাহলে 6 মাইনাস 3, 6 মাইনাস 3, দ্যাট ইজ ইউর 3 ভোল্ট। সো দ্য রিকোয়ার্ড ভোল্টেজ ড্রপ ইজ 3 ভোল্ট। সুতরাং অঙ্কে তাড়াতাড়ি তাকিয়ে কী করে বলবো
দেখো 9 ভোল্ট ব্যাটারি আছে, এটা এদের রেশিও কত আগে, ক্যাপাসিটারগুলো কিন্তু সিরিজে, তার রেশিও 2:1, ভোল্টেজ ড্রপ 1:2, 1/3 অংশ, তার মানে ভিও মাইনাস ভিভি লিখে নিলে 3 ভোল্ট। এবার ভিও মাইনাস ভিভি কত হবে, ভিও মাইনাস ভিভি দেখো এখানে ক্যাপাসিট্যান্স অনুপাত 3:6, 1:2, তাহলে ভোল্টেজ 2:1, তাহলে 2/3 অংশ মানে 6 ভোল্ট। এবার ভিএ মাইনাস ভিভি মানে ভিও মাইনাস ভিভি থেকে ভিও মাইনাস ভিএ বাদ যাবে, তার মানে 6 থেকে 3 বাদ গেল 3 ভোল্ট, তুমি দেখে দেখে বলতে পারবে। এইবার দেখো আরেকটা প্রবলেম আছে, প্রবলেম নাম্বার 22-তে কী বলতে চাইছে দেখো, ফিগার শোজ 4 প্লেটস ইচ অফ এরিয়া এ, প্রত্যেকটা প্লেটের এরিয়া কিন্তু এ, অ্যান্ড সেপারেটেড ফ্রম ওয়ান অ্যানাদার বাই ডিস্টেন্স ডি, প্রত্যেকটার মধ্যে দূরত্বগুলো কিন্তু হলো একটা অন্যটার থেকে দূরত্ব আছে ডি, 4টে প্লেট, তাহলে 3টে দূরত্ব পাবো। হোয়াট ইজ দ্য ক্যাপাসিট্যান্স বিটুইন পি অ্যান্ড কিউ, দেখো এইখানে যদি আমি পি বিন্দুকে প্লাস চার্জ দিই না, দেখো তো কে কে প্লাস চার্জ পাচ্ছে, পি এর সঙ্গে নিচেরটা প্লাস পাচ্ছে দেখো, আর কিউকে যদি আমি আমার যদি মাইনাসের সঙ্গে যুক্ত থাকে ব্যাটারি, তাহলে এ পাচ্ছে মাইনাস, এ পাচ্ছে মাইনাস, তাহলে দেখো দুটো মাইনাস প্লেট হলে তো আর সেটা ক্যাপাসিটার হিসেবে কাজ করবে না, তাহলে উপরেরটা একটা ক্যাপাসিটার, নিচেরটা একটা ক্যাপাসিটার, যাদের পজিটিভ প্রান্ত পি বিন্দুতে যুক্ত, নেগেটিভ প্রান্ত পি বিন্দুতে যুক্ত। সুতরাং উপরে একটা ক্যাপাসিটার হলো, নিচে একটা ক্যাপাসিটার হলো, তারা দুটোই কিন্তু পি আর কিউ এর মধ্যে যুক্ত। তাহলে ক্যাপাসিটার দুটো কীভাবে আছে, প্যারালাল কম্বিনেশনে, তাহলে তাদের ক্যাপাসিট্যান্স যদি দুটোরই সি করে হয়, তাহলে টোটাল হলো 2C, আর সিটা কেমন দেখো 2, প্যারালাল প্লেটের ইপসিলন 0 এ বাই ডি, তাহলে উত্তর হলো 2 × ইপসিলন 0 এ বাই ডি, তাহলে 22 নম্বরের উত্তর আমাদের পেয়ে গেলাম আমরা 2 × ইপসিলন 0 এ বাই ডি। এরপরে আমরা পরবর্তী প্রবলেমে যাওয়ার চেষ্টা করি। দেখো এইখানে আগের প্রবলেমেরই অনুরূপ আর একটা প্রবলেম দেওয়া হয়েছে, কি দেওয়া হয়েছে দেখো, বলছে ফিগার শোজ 4 প্লেটস ইচ অফ এরিয়া এ অ্যান্ড সেপারেটেড বাই ডিস্টেন্স ডি ফ্রম ওয়ান অ্যানাদার, এই ডিস্টেন্সগুলো সব বলে দিয়েছে, কতটা করে বলে দিয়েছে, ডিস্টেন্স হচ্ছে ডি, প্রত্যেকটা ডিস্টেন্স বলে দিয়েছে ডি। বলছে ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স, একইভাবে ভাবো তো পিকে তুমি পজিটিভ চার্জ দিলে, তাহলে কোথায় কোথায় পজিটিভ হচ্ছে, এইখানে হলো, এইখানে হলো, এটা পজিটিভ পেলো, আর কিউকে তুমি নেগেটিভ করলে এইটা নেগেটিভ, এইটাও কিন্তু এই প্লেটটাও নেগেটিভ হয়ে গেল। তাই দেখো তো কটা ক্যাপাসিটার হলো, এটা 1 নম্বর প্লেট ধরো, এটা 2, এটা ধরো 3, এটা 4, দেখো 1, 2 এর মধ্যে একটা ক্যাপাসিটার, প্লাস মাইনাস, এটা আবার উল্টো মাইনাস প্লাস, তাহলে আর একটা হলো, আবার দেখো নিচে দেখো 3 আর 4-এর মধ্যে আর একটা ক্যাপাসিটার। আবার মজা দেখো, সবার পজিটিভ প্লেটগুলো পি বিন্দুতে যুক্ত, সবার নেগেটিভগুলো কিউতে যুক্ত, তাহলে ক্যাপাসিটার 3টে কীভাবে আছে, দে আর ইন প্যারালাল, তাহলে প্রত্যেকটার যদি ক্যাপাসিট্যান্স সি হয় প্রত্যেকটার, তাহলে 3টের হলো 3C, আর একটার একটু আগে আমরা প্রয়োগ করলাম ক্যাপাসিট্যান্স ইপসিলন 0 এ বাই ডি, তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স হলো 3 × ইপসিলন 0 এ বাই ডি। সুতরাং আমাদের এইভাবে আমরা চার্জ দিয়ে যদি বুঝে নিই, ঝট করে বুঝে নেবো যে দুটো ক্যাপাসিটার পাচ্ছি না 3টে পাচ্ছি, তার সলিউশন আমরা অত্যন্ত সহজে পেয়ে যেতে পারি। নেক্সট প্রবলেম নাম্বার 24-এ আমাদের একটা অঙ্ক আছে, এই অঙ্কটাকে আমরা কীভাবে বিশ্লেষণ করি দেখা যাক। খুব সুন্দর একটা অঙ্ক। ইফ ইন দ্য ফলোয়িং সার্কিট, দেখো এখানে একটা সার্কিট কিন্তু দেখানো হয়েছে, প্রথম অঙ্কটাই শুরু হচ্ছে, ইফ ইন দ্য ফলোয়িং সার্কিট দ্য পোটেন্সিয়াল ডিফারেন্স অ্যাক্রস 7 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার ইজ 6 ভোল্ট। দেখো 7 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার হলো 6 ভোল্ট। ফাইন্ড দ্য পোটেন্সিয়াল ড্রপ এগেনস্ট 12 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার, অর্থাৎ এই ক্যাপাসিটারটার এগেনস্টে ভোল্টেজ ড্রপ কত, ভোল্টেজটা চেয়েছে এখানে, ভোল্টেজ ড্রপ। দি চার্জ ইন 3 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার, এই 3 মাইক্রোফ্যারাডে এটাই কতটা চার্জ থাকবে। নেক্সট বলছে ইএমএফ অফ দ্য ব্যাটারি বি, তার মানে এই ব্যাটারির বি এর ইএমএফ যদি ভি হয়, ভি এর মান তোমাকে বের করতে হবে। ফার্স্ট দেখো আমরা এই ক্যাপাসিটারটার কিন্তু জানি, কি বলছে, বলছে যে এখানে কতটা চার্জ আছে, ভোল্টেজ ড্রপ 6 ভোল্ট, ক্যাপাসিট্যান্স 7 মাইক্রোফ্যারাড, কিউ সমান সিভি, তার মানে কত হলো 6 7 কত হলো 42 মাইক্রোকুলম। দেখো যখন 7 মাইক্রোফ্যারাডে 42 মাইক্রোকুলম আছে, তাহলে 3 মাইক্রোফ্যারাডে কী হবে, দেখো 7 আর 3 কিন্তু সিরিজে প্রত্যেকটা ক্যাপাসিটারে সমান চার্জ থাকে, তাহলে 3 মাইক্রোফ্যারাডের চার্জ হবে 42 মাইক্রোকুলম। তাহলে দেখো এই দুটো ক্যাপাসিটারে চার্জ পেলাম, সুতরাং আমাদের 3 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটারের চার্জ চাইছিল, পেয়ে গেলাম।
এইবার মজা দেখো, এই 7 আর 3 কীভাবে আছে। এটা কিন্তু সিরিজের তুল্য ক্যাপাসিট্যান্স কেমন হয়, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কেমন হয়, গুণফল বাই যোগফল। 7 × 3/7 + 3 হলো 10, তার মানে 2.1 মাইক্রোফ্যারাড। তাহলে আমরা এইটা কষে নিই। আর এখানে মোট পোটেনশিয়াল ড্রপ কত দেখো, প্রথমটা ছিল 6 ভোল্ট, দ্বিতীয় চার্জ পেয়েছো ভি সমান তো তুমি জানো Q/C, কিউ কত হলো 42 মাইক্রোকুলম, সি কত 3 মাইক্রোফ্যারাড, মাইক্রো কেটে যাবে, তাহলে 14 ভোল্ট। তাহলে এইখানে হলো 14 ভোল্ট কার, এই 3 মাইক্রোফ্যারাডের এগেনস্টে, 7-এর এগেনস্টে হলো 6 ভোল্ট। তাহলে মোট VA - VB হলো 14 + 6, মোট কত হলো 20 ভোল্ট। এবার আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটে যাওয়ার চেষ্টা করি। দেখো 7 আর 3 সিরিজে ছিল, ইকুইভ্যালেন্ট বেরিয়েছে 2.1 মাইক্রোফ্যারাড, তাহলে সেটা আমরা টেনে নিলাম 2.1 মাইক্রোফ্যারাড। এখানে আর কে ছিল 3.9 মাইক্রোফ্যারাড, তাহলে এইটাকেও নিয়ে নিলাম আমরা, এর সঙ্গে প্যারালালে চলে এসছে 3.9 মাইক্রোফ্যারাড। তা দেখো প্যারালালে 3.9 মাইক্রোফ্যারাড, আর এদের তুল্যটা হলো 2.1 মাইক্রোফ্যারাড। এটা আমরা লিখে নিলাম, 7 আর 3-এর তুল্যটা 2.1 মাইক্রোফ্যারাড, সেটাই লিখেছি। আর এটা হলো 3.9, কত লিখলাম 3.9 মাইক্রোফ্যারাড। আর কি আছে, আর আছে 12 মাইক্রোফ্যারাড, 12 মাইক্রোফ্যারাড। তাহলে এটা 12 মাইক্রোফ্যারাড। আর কি আছে, আর একটা ব্যাটারির ভোল্টেজটা আমার চাই, ব্যাটারির ভোল্টেজ ড্রপটা চাই এখানে, ভিটা কত, আর 12 মাইক্রোফ্যারাডে কিন্তু আমার কাছে চেয়েছে এরও ভোল্টেজ কত। তাহলে দেখো আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটে চলে যাই, এবং খুব সহজ ব্যাপার। 2.1 মাইক্রোফ্যারাডের টোটাল ভোল্টেজ ড্রপ কত, উপরেরটাই 6 ছিল, নিচেরটাই কত ছিল 14 ভোল্ট, তাহলে মোট কত হয়েছিল 20 ভোল্ট, এই যে VA - VB। তাহলে ওই যে A আর B বিন্দু যার মধ্যে 3 আর 7 যুক্ত ছিল, সেখানে ভোল্টেজ ড্রপ ছিল 20 ভোল্ট, এটা তো বোঝাই গেল। তাহলে এইখানে 3.9 মাইক্রোফ্যারাডও প্যারালালে আছে, প্যারালালে সব ধারকের দু প্রান্তের বিভব পতনটা সমান হবে, তাহলে এর এগেনস্টেও হবে 20 ভোল্ট। এবার 3.9 মাইক্রোফ্যারাড আর 2.1 মাইক্রোফ্যারাড, এরা এই দুটো ধারক কিন্তু প্যারালালে আছে। এই প্যারালালে কি হয়, তুল্য ধারকত্ব তাদের মানের যোগফলের সঙ্গে সমান। তাহলে মোট কত হলো 3.9 আর 2.1 মাইক্রোফ্যারাড, এরা প্যারালালে, তাই যোগ হলো 6 মাইক্রোফ্যারাড। তাহলে আমার হাতে থাকলো দুটো ধারক, কত থাকলো, একটা থাকলো 12 মাইক্রোফ্যারাড, আর একটা কত 6 মাইক্রোফ্যারাড। এর সঙ্গে কে যুক্ত থাকলো, এর সঙ্গে একটা ভোল্টেজ সোর্স থাকলো ভি, এই ভোল্টেজটা বের করতে হবে। এবার দেখো এখানে কিন্তু ভোল্টেজ ড্রপটা ছিল 20 ভোল্ট, আর কি ছিল এখানে দেখো ক্যাপাসিট্যান্স ছিল 6 মাইক্রোফ্যারাড। এবার দেখো 12 মাইক্রোফ্যারাড আর 6 মাইক্রোফ্যারাড কিন্তু এরা সিরিজে আছে। সিরিজে কি হয়, আগে 12 ভোল্টেজ বের করতে বলেছে, সিরিজে কী হয় ভোল্টেজ ড্রপ ক্যাপাসিট্যান্সের ব্যস্তানুপাতে থাকে। তাহলে ক্যাপাসিট্যান্সের অনুপাত কত 12:6, তার মানে কত 2:1। তাহলে ভোল্টেজ ড্রপ এটা V1 আর এটা যদি V2 হয়, তাহলে V1:V2 কত হবে 1:2। সুতরাং দেখো V2 কত বলেছে 20 ভোল্ট, তাহলে V1/20 সমান 1/2, তাহলে V1 সমান 20/2 সমান 10 ভোল্ট। সুতরাং 12 মাইক্রোফ্যারাডের এগেনস্টে ভোল্টেজ ড্রপ হলো 10 ভোল্ট, খুব সহজে পেয়ে গেলাম। আর 6-এর এগেনস্টে 20 ভোল্ট, সুতরাং ব্যাটারির মোট ভোল্টেজ হলো 20 + 10, মোট হলো 30 ভোল্ট। সুতরাং ব্যাটারির ভোল্টেজও আমরা পেয়ে গেলাম। সুতরাং সার্কিটটাকে আমরা বিশ্লেষণ করলাম, অনেক জায়গা আমাদের প্রয়োগ করতে করতে শিখে গেলাম আমরা। প্রথমত হলো 7 মাইক্রোফ্যারাডে 6 ভোল্ট ছিল, তার চার্জ ছিল 42 মাইক্রোকুলম। 7 মাইক্রোফ্যারাডের সঙ্গে 3 মাইক্রোফ্যারাড ধারকত্ব বিশিষ্ট ধারকটি ছিল সিরিজে, সিরিজ কম্বিনেশনে প্রত্যেকটা ধারকের চার্জ সমান, সুতরাং 3 মাইক্রোফ্যারাডেরও চার্জ হবে 42 মাইক্রোকুলম। তাহলে তার ভোল্টেজ ড্রপ কী হবে, ভি সমান কিন্তু Q/C, তাহলে 42/3 মানে 14 ভোল্ট। সুতরাং প্রথম ধারক 7 মাইক্রোফ্যারাডে 6 ভোল্ট ছিল, দ্বিতীয় ধারকে 3 মাইক্রোফ্যারাডে ছিল 14 ভোল্ট, তাহলে VA - VB হলো 20 ভোল্ট। এটা নিয়ে কোনো অসুবিধে নেই। এবার আমরা গেলাম ইকুইভ্যালেন্ট সার্কিটে। 7 আর 3 মাইক্রোফ্যারাড সিরিজে, তাদের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স হলো 2.1 মাইক্রোফ্যারাড, এবং দেখতে পাচ্ছ খুবই সহজে এই 2.1 মাইক্রোফ্যারাড যদি এখানে তুল্য বসায় সে 3.9-এর সঙ্গে প্যারালালে, তাই করেছি 3.9 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার, 2.1 প্যারালালে আছে, তার সঙ্গে সিরিজে আছে 12 মাইক্রোফ্যারাড, তার সঙ্গে ব্যাটারি আছে। এবার
3.9 আর 2.1 তুল্য কী হবে? এটা তো প্যারালালে, তাহলে তুল্য ধারকত্ব হবে যোগফল 6 মাইক্রোফ্যারাড, এই 6 আর আরেকটা 12 মাইক্রোফ্যারাড, তাহলে সিম্পলেস্ট ফর্মে সার্কিট গেল 6 মাইক্রোফ্যারাড 12 মাইক্রোফ্যারাড। এই দুটো ধারক কীরকম কম্বিনেশনে? অবশ্যই সিরিজ কম্বিনেশনে। সিরিজ কম্বিনেশনে কী হয়? পোটেন্সিয়াল চাই আমার, পোটেন্সিয়াল হলো ধারকত্বের ব্যস্তানুপাতে, তাহলে এইখানে আমাদের ধারকত্বের অনুপাত, এটা যদি C1 আর এর ধারকত্ব 12কে বলে C1 আর 6কে বলে C2, তাহলে C1:C2 সমান কত? 12:6 মানে 2:1। তাহলে বিভব পতন কী হয়? তার ব্যস্তানুপাতে, কারণ এখানে চার্জ কনস্ট্যান্ট। দেখো Q সমান CV, তাহলে V সমান Q/C, যেহেতু Q কনস্ট্যান্ট তাহলে V কী হবে? V ইজ প্রপোর্শনাল টু 1/C। তাহলে ধারকত্বের যে অনুপাত বিভব তার ব্যস্তানুপাতে থাকবে, ধারকত্বের অনুপাত 2:1, তাহলে এদের পোটেন্সিয়াল ড্রপের অনুপাত হবে 1:2। তাহলে দেখো V1 যদি 1 ভাগ হয়, V2 হলো কিন্তু 2 ভাগ, এটা আমরা দেখেছি। তার মধ্যে V1 আমি জানি না, V2 কিন্তু আমরা আগে অ্যানালিসিস করে পেয়ে গেছি 20 ভোল্ট, তাহলে V1/20 সমান হাফ, তাহলে V1 সমান 10 ভোল্ট। সুতরাং আমার এই ব্যাটারির যে ভোল্টেজ ড্রপ ছিল সেটা কত? দেখো এদের দুজনের কম্বিনেশন, একজন 20 পেলো আর একজন 10 ভোল্ট পেলো। এই 20 ভোল্ট বা 10 ভোল্ট ভোল্টেজ সোর্স তো ব্যাটারি থেকে এসছে, তাহলে ব্যাটারির ভোল্টেজ ড্রপ এই দুটোর ভোল্টেজ ড্রপের যোগফল। সুতরাং ব্যাটারির ইএমএফ বলো, তাহলে এখানে কত দাঁড়ালো? ইএমএফ অফ দ্য ব্যাটারি, ইএমএফের মান হলো ইএমএফ অফ দ্য ব্যাটারি ইকুয়ালস টু 30 ভোল্ট। এই হলো আমাদের 24 নম্বর প্রশ্নের সমাধান। এবার আমরা 25 নম্বর প্রশ্নে আসতে যাচ্ছি। দেখো 25 নম্বর প্রশ্ন, ওটা খুব সহজ প্রশ্ন। বলছে ফাইন্ড দ্য চার্জ স্টোরড ইন দ্য ক্যাপাসিটার। স্টোরড ইন দ্য ক্যাপাসিটার, এখানে একটা সার্কিট দেখানো হয়েছে এবং সার্কিটটাকে একটা ডিসি সোর্স আছে, দুটো রেজিস্ট্যান্স আছে, একটা ক্যাপাসিটার আছে। আমরা জানি এখানে আমরা কোন স্টেট লিখবো? স্টেডি স্টেট। স্টেডি স্টেটে কী ভাববো? মনে মনে ভাববো, উপরের আর্মটা নেই, তাহলে ক্যাপাসিটারের মধ্যে দিয়ে কিন্তু ক্যাপাসিটার ব্রাঞ্চে কী হবে না? কোনো কারেন্ট ফ্লো করবে না, নো কারেন্ট উইল ফ্লো থ্রু দ্য ক্যাপাসিটার ব্রাঞ্চ। তাহলে তুমি মনে মনে ভেবে নাও এই উপরে ক্যাপাসিটারটা যেন খোলা আছে। তা দেখো তো নিচের সার্কিটের দিকে তাকালে মোট রোধ কত? 5 আর 3, কীভাবে? সিরিজ কম্বিনেশনে, তাহলে রেজিস্ট্যান্সের মান হলো 5 + 3 ওহম, তার মানে কত হলো? 8 ওহম। তো দেখো ব্যাটারি এইখানে এই নিচের সার্কিটটায় মেন কারেন্ট I সমান কত? E/R। ই কত ছিল? দেখো ব্যাটারির ইএমএফ বলে দিয়েছে 24 ভোল্ট, তাহলে 24/8 মানে 3 অ্যাম্পিয়ার। তা দেখো এখানের মধ্যে দিয়ে 3 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। দেখো এ বি বিন্দু আর সি আর ডি বিন্দুর মধ্যে, দেখো এ আর বি এর মধ্যে ভোল্টেজ ড্রপ কত? দেখো তো VA - VB সমান কত? 3/5 কিন্তু V/IR, তো তাহলে 3/5 15 ভোল্ট। তাহলে দেখো তো VC - VD কত? তবে এটা তো প্যারালালে, এ বি এর যা পোটেন্সিয়াল ড্রপ সিডিরও তাই, তাহলে VC - VDও হলো 15 ভোল্ট। তাহলে ক্যাপাসিটারের মধ্যে আধান কতটা সঞ্চিত হবে? চার্জ স্টোর্ড চেয়েছিল তোমার, চার্জ স্টোর্ড কতখানি? চার্জ স্টোর্ড Q সমান C × V। সি এর মান 2 মাইক্রোফ্যারাড, তাহলে 2 × V 15, সুতরাং 15 × 30 মাইক্রোকুলম। সুতরাং খুব সহজে আমাদের বেরিয়ে গেল কতটা হলো? 30 মাইক্রোকুলম। সুতরাং আমাদের 25 নম্বর প্রবলেমও আমরা সলভ করে ফেললাম। নেক্সট উই হ্যাভ টু সলভ দ্য প্রবলেম নাম্বার 26। এটাই কি বলছে দেখো, এখানে বলছে এ 100 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার ইজ চার্জ টু 100 ভোল্ট আফটার দ্য চার্জিং। তার মানে চার্জিং করে ফেলেছি, চার্জিংয়ে তাহলে তোমার মনে এখন প্রশ্ন কি আসছে যে কতটা চার্জ থাকলো? ক্যাপাসিটেন্স বলেছে, পোটেন্সিয়াল বলেছে, সো কিউ ইকুয়ালস টু কত? সিভি। সি কত? 100 মাইক্রোফ্যারাড, মানে 100 × 10⁻6 ফ্যারাড। ভি 100 ভোল্ট, তাহলে দেখো 10⁴ - 10⁻6, তার মানে 10⁻2 কুলম। সুতরাং আমার চার্জ হাতে থাকলো 10⁻2 কুলম। দ্য ব্যাটারি ইজ ডিসকানেক্টেড, the capacitor is then connected parallel to another capacitor, the final voltage is 20 volt. ক্যাপাসিটারটা যেটা ছিল সেটা ছিল আমার কত? 100 মাইক্রোফ্যারাডের। তার সঙ্গে আমি আরেকটা ক্যাপাসিটার যোগ করে দিলাম। তার কতটা ক্যাপাসিটার যোগ করেছি? ক্যাপাসিটি অফ দ্য সেকেন্ড ক্যাপাসিটার, সেটাই আমার দরকার, লেট ইট বি সি। তাহলে ক্যাপাসিট্যান্সের মান সি। এখন আলটিমেট ভোল্টেজ হলো কিন্তু 20 ভোল্ট। তাহলে দেখো এই কম্বিনেশনের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কত? এটাও আমি সি মাইক্রোফ্যারাড ধরছি, এটা তো প্যারালালে, তাহলে 100 + সি মাইক্রোফ্যারাড হলো কম্বিনেশনের তুল্য ধারকত্ব। সি ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স এটা।
এবার চার্জ আমার হাতে আছে কিন্তু 10⁻⁻² কুলম্ব সমান সমান কত 100 প্লাস সি মাইক্রোফ্যারাডে রাখবো না, কারণ কুলম্বে আমার চার্জ আছে, ইন্টু 10⁻⁻6। আর ভোল্টেজ ড্রপ কত বলেছে, কত হয়েছে আলটিমেট ভোল্টেজ ড্রপ 20 ভোল্ট, তাহলে কিউ সমান সিবি ইন্টু 20, তাহলে কম্বিনেশানে মোট চার্জ আমার এটাই। দেখো এবারে আমরা একটা কাজ করি, 100 প্লাস সিকে একদিকে রাখি, সবাইকে অন্যদিকে নিয়ে চলে যায়, 10⁻² বাই 10⁻⁻6 ইন্টু 20। তাহলে দেখো কি হলো, সি প্লাস 100 সমান 10⁻⁻6 ওপরে গেলে 10⁻+6, 10⁻⁴ মানে 10,000 বাই 20। দেখো কাটলে পরে হচ্ছে 500। সো সি প্লাস 100 সমান 500, সি সমান 500 মাইনাস 100 সমান সমান 400 মাইক্রোফ্যারাড। সো দ্য ভ্যালু অফ দ্য capacity of the second capacitor is what? 400 microfarad. So the correct option is D. So the correct answer is 26D. ঠিক আছে না, এখানে খুব সহজ ব্যাপার, কতটা চার্জ ছিল, আর তো বাইরে সোর্স থেকে যুক্ত নয়, শুধু চার্জ ইজ কনস্ট্যান্ট। সো ইনিশিয়ালি প্রথমেই যখন তুমি দেখছো ক্যাপাসিট্যান্স বলছে, ভোল্টেজ ড্রপ বলছে, তুমি দেখতে পাচ্ছ যে আমি খুব সহজেই চার্জটা বের করতে পারবো। এবার কি হলো, আমরা জানি যে তুল্য ধারকত্ব যদি আমি নিই, তাকে তার দুজনেরই তো দুটো তো প্যারালালে যুক্ত, দুটো তো ভোল্টেজ ড্রপ তো একই, তাহলে তুল্য ধারকত্বকে যদি ভোল্টেজ ড্রপ দিয়ে গুণ করে দিই, সেটাই তো টোটাল চার্জ যা আছে, কারণ আর তো সোর্সের যুক্ত নেই, এক্সট্রা চার্জ আসবে। সুতরাং টোটাল চার্জ অফ দ্য কম্বিনেশান সমান এখনকার চার্জ করে দিলাম। তা করে আমরা খুব সহজভাবে ক্যালকুলেশন করার ফলে দেখলাম এই যে সি যে ক্যাপাসিটারে যুক্ত করা হয়েছিল ক্যাপাসিটারটিকে বর্তনীতে, তার ধারকত্ব দ্বিতীয় ধারক সেকেন্ড ক্যাপাসিটারে ক্যাপাসিট্যান্সের মান আমাদের কত বেরোলো না 400 মাইক্রোফ্যারাড, 400 মাইক্রোফ্যারাড। নেক্সট প্রবলেমে আমরা আসতে যাচ্ছি, দ্যাট ইজ ইউর প্রবলেম নাম্বার 27। এখানেও আমাদের ক্যাপাসিট্যান্সের অঙ্ক মানে তো মূলত সার্কিট সংক্রান্ত অঙ্ক, আমরা একটু ট্যাক্টফুলি এই অঙ্কটা করার চেষ্টা করি, দেখি কত সহজে হতে পারে। দেখো এ সার্কিট কানেক্টেড অ্যাজ শোন ইন ফিগার হোয়েন দ্য সুইচ ইজ ক্লোজ। দেখো ফিগারে তাকাও, দেখো উপরের দুটো ব্রাঞ্চে এক্স আর এক্স বি এর মধ্যে দুটো ক্যাপাসিটার আছে, একটা 3 মাইক্রোফ্যারাডের, একটা 6 মাইক্রোফ্যারাডের। আর কি আছে, নিচের ব্রাঞ্চে দুটো কিন্তু রেজিস্ট্যান্স আছে। এবার বলছে ওয়েন সুইচ ইজ ক্লোজ, সুইচটা কিন্তু এইখানে ধরো এর সুইচ, এটা আগে ওপেন ছিল, এবার সুইচটাকে ক্লোজ করে দিলাম, এইখানে ব্যাটারি ভোল্টেজ বলে দিয়েছে 9 ভোল্ট, বুঝলে তো। দ্য অ্যামাউন্ট অফ চার্জ ফ্লোন থ্রু এক্স ওয়াই, এই যে আমার এই আর্ম এই এক্স ওয়াইয়ের মধ্যে দিয়ে যখন এই সুইচটা অন করলাম না, প্রশ্ন বলছে কতটা চার্জ ফ্লো করবে থ্রু এক্স ওয়াই, এক্স থেকে ওয়াই কতটা চার্জ ফ্লো করবে। দেখো কতটা হবে, এখানে আগে কতটা চার্জ আছে, কোথায় 3 মাইক্রোফ্যারাড ব্যাটারি পজিটিভের সঙ্গে যুক্ত, এখানে নেগেটিভ, এখানে কী হবে, এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ। তাহলে দেখো এই দুজনের অর্থাৎ প্রথম ধারকের নেগেটিভ চার্জ আর দ্বিতীয় ধারকের পজিটিভ চার্জের যোগফল, আগে কত ছিল বের করব, পরে কত হলো বের করব, সেই যোগফলের বাদবাকি চার্জটা এক্স ওয়াই দিয়ে চলে যাবে। দেখো প্রথমত যখন সুইচ কাটা, উপরের ধারক দুটো সিরিজে ছিল, সুতরাং 3 মাইক্রোফ্যারাডের আর 6 মাইক্রোফ্যারাড কী ছিল, সিরিজে। সিরিজে দুটো ধারক থাকলে তাদের কি এক হয়, চার্জ এক হয়। তাহলে 3 মাইক্রোফ্যারাডের যদি আমি মাইনাস কিউ চার্জ ধরি, 6 মাইক্রোফ্যারাডের পজিটিভ প্লাটে প্লাস কিউ চার্জ আছে। সো ইনিশিয়ালি 3 মাইক্রোফ্যারাডের নেগেটিভ চার্জ আর 6 মাইক্রোফ্যারাডের পজিটিভ চার্জ, তাদের যোগফল কত, সমান সমান কত, নেগেটিভ চার্জটা কত ছিল ওটা ধরেছি মাইনাস কিউ, এটাই কত প্লাস কিউ, তাহলে তাদের যোগফল কত ছিল 0। খুব সহজ ব্যাপার। এখন দেখো যখন সুইচটা আমি ক্লোজ করে দিলাম, সুইচ ক্লোজ মানে দেখো এই রোধের সঙ্গে ধারকটা প্যারালালে চলে এলো, এই রোধের সঙ্গে ধারকটা প্যারালালে চলে এলো, সুতরাং স্টেডি স্টেটে তো এরা ব্লক হয়ে যাবে, সুতরাং রোধের এগেনস্টে যা ভোল্টেজ ড্রপ সেটাই ধারকের ভোল্টেজ ড্রপ হবে। তাহলে আমার এই রোধযুক্ত সার্কিটটাকে বিশ্লেষণ করে ভোল্টেজ ড্রপ বের করতে হবে। ভাবো প্রথমে ক্যাপাসিটারযুক্ত আর্মটা স্টেডি স্টেটে তো কোনো চার্জ ফ্লো করতে দেবে না, তাহলে ওটা তো ব্লক করে দিচ্ছে, তাহলে ওই আর্মটা যেন নেই ইন দ্য স্টেডি স্টেট আমরা ভাবছি। তাহলে নিচের স্টেটে, নিচের দেখো একটা আমার ক্লোজ সার্কিট, কোন ক্লোজ সার্কিটটা দেখো, সি এ বি ডি সি, এই ক্লোজ সার্কিটে দেখো আমার কী কী আছে, দুটো রোধ 3 ওহম আর 6 ওহম, আর ব্যাটারি আছে 9 ভোল্ট।
তাহলে দেখো মোট রোধ, এটা তো সিরিজে, তাহলে মোট রোধ আর সমান কত, R1 প্লাস R2, R1 প্লাস R2 কত হয়, একটা 3 ভোল্ট আর একটা 6 ভোল্ট, তাহলে কত হলো, এই যে 3 ওহম, একটা 6 ওহম, মোট কত হলো 3 প্লাস 6 ওহম সমান সমান 9 ওহম। তাহলে মেন কারেন্ট কত, আই সমান তো E/R লেখো তোমরা, আই সমান E/R, এর মান কত 9 ভোল্ট, আর রোধ কত হলো 9 ওহম, তাহলে 9/9 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। তাহলে এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে কত 1 অ্যাম্পিয়ার পুরো ব্রাঞ্চের মধ্যে দিয়ে। তাহলে দেখো কার কি ভোল্টেজ ড্রপ, VA মাইনাস VY সমান 3 ভোল্ট, আর দেখো VY মাইনাস VB সমান 6 ওহমে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, V/IR করলে 6 ভোল্ট। তাহলে দেখো এই 3 ওহমের সঙ্গে 3 মাইক্রোফ্যারাড প্যারালালে আছে, তাহলে এই ধারকটির ভোল্টেজ ড্রপ কত হবে, এই 3 ওহমের 3 ওহমের কত বেরোলো 3 ভোল্ট, তাহলে এই ধারকটিরই ভোল্টেজ ড্রপ কত হবে 3 ভোল্ট। দ্বিতীয় ধারকের তাহলে ভোল্টেজ ড্রপ কত হবে, দেখো সে 6 ওহমের সঙ্গে প্যারালালে যুক্ত, তাহলে তার হলো 6 ভোল্ট। তাহলে দেখো তো এখন 3 মাইক্রোফ্যারাডের নেগেটিভ প্লেটে এখন Q1 ড্যাস্ট কত, দেখো মাইনাস 3×9 মাইক্রোকুলম। তাহলে এর পজিটিভ প্লেটে কত আছে বলো তো, Q2 ড্যাস্ট কত, 6 মাইক্রোফ্যারাড 6 ভোল্ট, কিউ সমান CV 6 × 6, তার মানে কত হলো 36 মাইক্রোকুলম। তো দেখো এদের মোট চার্জ মানে কোন মোট চার্জটা, একটার Q1 ড্যাস্ট আর একটার কত Q2 ড্যাস্ট, Q1 ড্যাস্ট কত -9, Q2 ড্যাস্ট কত +36, তার মানে কত হলো 27 মাইক্রোকুলম। দেখো ওই কম্বিনেশনে আমরা বলেছি XY এর মধ্যে দিয়ে কতটা চার্জ যাবে, 3 মাইক্রোফ্যারাডের নেগেটিভ আর 6 মাইক্রোফ্যারাডের পজিটিভ প্লেটে যতটা আধানের ডিফারেন্স হবে। আগে কত ছিল মোট চার্জ, ছিল 0, এখন কত হলো মোট চার্জ, ওই যে বলেছিলাম 3-এর নেগেটিভ আর 6-এর পজিটিভ প্লেটে মোট চার্জ 27 মাইক্রোকুলম। সুতরাং এর মধ্যে দিয়ে মোট চার্জের যে ফ্লো হবে সেটা হবে 27 মাইক্রোকুলম। দেখো এখানে আমার অপশান আছে, ফার্স্ট অপশান 0 হলো না, সেকেন্ড অপশান 54 মাইক্রোকুলম হলো না, তাহলে উত্তর কত 27 মাইক্রোকুলম। দিস ওয়ান শুড বি দ্য আনসার। সো our correct answer is 27C, that is your 27 মাইক্রোকুলম। বেশ ভালোই হয়েছে, 27 নম্বর প্রবলেমের উত্তর বেরোলো 27 মাইক্রোকুলম। নেক্সট হচ্ছে প্রবলেম নাম্বার 28 নাম্বার প্রবলেমে কি বলছে আমরা সেটা আগে দেখি। দ্য সেকশন AB, এই AB একটা সেকশন দেখানো হয়েছে, অফ এ সার্কিট ইজ শোন, দ্য EMF অফ দ্য সোর্স ইজ 10 ভোল্ট। দেখো এই সোর্সের EMFটা বলেছে 10 ভোল্ট, অ্যান্ড দ্য ক্যাপাসিট্যান্স C1 হলো 1 মাইক্রোফ্যারাড and C2 is 2 microfarad. The potential difference between A and B, VA minus VB is 5 volt. A আর B এর মধ্যে potential difference VA minus VB বলে দিয়েছে 5 volt. বলছে the potential difference across the capacitor A and B. ধরি এর এগেনস্টে potential difference হলো V1, B এর এগেনস্টে potential difference হলো V2। তার মানে এটা X পয়েন্ট নিলাম, এটা Y আমাদের সুবিধের জন্য। দেখো তাহলে এ বিন্দুর বিভব কত ধরলাম VA, তারপরে দেখো ক্যাপাসিটার এগেনস্টে ভোল্টেজ ড্রপ V1। আমি হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ারে যদি যাই, ক্যাপাসিটার এটা পজিটিভ প্লেট ধরলাম, এটা নেগেটিভ, তাহলে হায়ার থেকে লোয়ারে গেলে এর থেকে এক্সের ভোল্টেজ তো কম, তাহলে তো বিয়োগ করতে হবে এই V1টাকে, তাহলে এক্স বিন্দুর পোটেনশিয়ালে পৌঁছালাম VA মাইনাস V1। ব্যাটারিটা কিন্তু উল্টো করে লাগানো, তাহলে এটা নেগেটিভ পোটেনশিয়াল, এটা পজিটিভ পোটেনশিয়াল, সুতরাং ওয়াই ইজ অ্যাট হায়ার পোটেনশিয়াল, তাহলে এক্সের পোটেনশিয়াল থেকে ওয়াইয়ের পোটেনশিয়ালে যেতে গেলে আমি কিন্তু হায়ার পোটেনশিয়ালে যাচ্ছি, তাহলে ওয়াইয়ের পোটেনশিয়ালে যেতে গেলে VX মাইনাস VY যখন করব, ওয়াই কিন্তু হায়ার পোটেনশিয়ালে আছে, তাহলে ব্যাটারিটা উল্টো করে লাগানো, তাহলে আমি যখন লোয়ার টু হায়ার পোটেনশিয়ালে যাচ্ছি, এর আগে হায়ার টু লোয়ারে গিয়েছিলাম বিয়োগ করেছিলাম, লোয়ার টু হায়ারে যেতে গেলে যোগ করে দিলাম। তারপরে আছে ধারকটা, এটা পজিটিভ প্লেট ধরলাম, এটা নেগেটিভ, তাহলে হায়ার টু লোয়ার পোটেনশিয়ালে যাচ্ছি, তাহলে বিয়ের যখন পোটেনশিয়ালে পৌঁছাবো তাহলে আমার এর বিভব যেহেতু V2, তাহলে V2 আমার বিয়োগ করা উচিত, এই বিয়োগ করে আমি পেলাম VB। তাহলে দেখো VA, তা থেকে কাকে বাদ দিলাম V1, এক্স যেহেতু ভোল্টেজে পিছিয়ে, কিন্তু এক্সের তুলনায় ওয়াই এগিয়ে আছে 10 ভোল্ট, তাই 10 যোগ করলাম। আবার ওয়াইয়ের তুলনায় আমার বি পিছিয়ে আছে V2-তে, তাই V2 বিয়োগ করলে V2-র ভোল্টেজ পেলাম। দেখো তো VA মাইনাস VB সমান তাহলে কত হলো, VA মাইনাস VB,
কত হলো দেখো, VA মাইনাস VB, এখানে V1 প্লাস V2, আচ্ছা VA মাইনাস VB প্লাস 10 রাখি না বাঁদিকে, VA মাইনাস VB কিন্তু বলে দিয়েছে অঙ্কে কত ভোল্ট, 5 ভোল্ট, আর এখানে থাকলো 10, তাহলে V1 প্লাস V2 হলো কত হলো, VA মাইনাস VB 5 আর 10 যোগ হলে 10 প্লাস 5 সমান 15 ভোল্ট। তাহলে V1 প্লাস V2, কিন্তু তোমার কাছে কী চেয়েছে, এই এ আর বি এর পোটেন্সিয়াল ডিফারেন্স, এরটা আমরা V1 ধরেছি, তার মানে এ ধারকের, এই যে আমরা বলেছি দ্য পোটেন্সিয়াল অ্যাক্রস ক্যাপাসিটার, ক্যাপাসিটার প্রথম ক্যাপাসিটার অ্যাক্রস ক্যাপাসিটার এ মানে 1 মাইক্রোফ্যারাড আর বি ধরে নাও 2 মাইক্রোফ্যারাডের তোমার কাছে পোটেন্সিয়াল ডিফারেন্স চেয়েছে। ধারক দুটো কিন্তু সিরিজে আছে, তাহলে তোমার ভোল্টেজ ড্রপ কী হয় ধারকত্বের ব্যস্তানুপাতে। তাহলে দেখো C1:C2 সমান 1:2, তাহলে আমাদের হিসেব মতো V1:V2 কী হবে, রেসিপ্রোকাল 2:1। তাহলে দেখো V1 সমান কত, V2 সমান আমি যদি V ধরি তাহলে V1 সমান 2V, তাতে যোগফল V1 প্লাস V2 আমরা কিন্তু একটু আগে অঙ্ক কষে দেখেছি 15 ভোল্ট, তাহলে V1-এর জায়গায় 2V, V2-র জায়গায় V সমান 15, তাহলে 3V সমান 15, তাহলে V সমান কত, 5 ভোল্ট। তাহলে দেখো V2 হলো 5 ভোল্ট, তাহলে V1 কত, 5 দুগুণ 10 ভোল্ট, তাহলে এই যে C1 ধারকের এগেনস্টে পোটেন্সিয়াল ড্রপ 10 ভোল্ট, পরেরটায় 5 ভোল্ট, তাহলে কত হলো, প্রথমটায় 10 ভোল্ট, পরেরটায় 5 ভোল্ট, সুতরাং অপশান এ কারেক্ট। তাহলে আমরা আরেকবার দেখি আমরা কি করলাম, দেখো প্রথম ধারক ছিল, তারপরে কি ছিল ব্যাটারি উল্টো করে, তারপরে দ্বিতীয় ধারক, তারপরে ছিল আমার বি বিন্দু, এ বিন্দুর বিভব বলে দিয়েছে, এটা পোটেন্সিয়াল ধরলাম কত, এটা এক্স পয়েন্ট ধরেছি, প্রথমটা C1 ধারকত্বে, তার বিভব V1 এটা বের করতে হবে, দ্বিতীয়টা ধরে নিচ্ছি V2, ব্যাটারির EMF 10 ভোল্ট। তাহলে আমরা এ থেকে বিতে যাওয়ার নিয়ম কি বললাম, VA, তারপরে এটা পজিটিভ প্লেট, এটা নেগেটিভ প্লেট, তাহলে হায়ার টু লোয়ারে যাচ্ছি, বিয়োগ হলো, হায়ার টু লোয়ার পোটেন্সিয়ালে গেলাম, এক্সে পৌঁছালাম, এক্সের বিভব লিখতে গিয়ে বিয়োগ করলাম, কিন্তু ওয়াইয়ের কী হলো, এক্স থেকে ওয়াই, ব্যাটারি উল্টো করে লাগানো, এটা হায়ার পোটেন্সিয়াল, তাহলে ব্যাটারির ভোল্টেজটা কিন্তু যোগ হলো, তারপরে ওয়াই থেকে বি, হায়ার পোটেন্সিয়াল টু লোয়ার পোটেন্সিয়ালে যাচ্ছি, বিয়োগ হলো, সমান কি পেলাম, VA থেকে বিয়োগ করতে করতে VB পেলাম, তাহলে VA মাইনাস VB প্লাস 10 সমান V1 প্লাস V2। তো দেখো V1 প্লাস V2 সমান কত, VA মাইনাস VB তোমাকে কিন্তু অঙ্কে বলে দিয়েছিল, কত বলে দিয়েছিল দেখো তো, VA মাইনাস VB সমান অঙ্কে বলেছিল 5 ভোল্ট, তাহলে এইখানেই VA মাইনাস VBর জায়গায় যদি তুমি 5 ভোল্ট বসাও, 5 আর 10 যোগ করলে হয়ে গেল 15। আর ক্যাপাসিটার দুটো কিভাবে আছে, 1 মাইক্রোফ্যারাড আর 2 মাইক্রোফ্যারাড সার্কিটে কিন্তু সিরিজে আছে, তাহলে তাদের ধারকত্বের অনুপাত কত, C1:C2 1:2, C1:C2, তাহলে তাদের যে ভোল্টেজ ড্রপ, যেহেতু তারা সিরিজে আছে, ভোল্টেজ ড্রপ এগেনস্ট দেম ইজ রেসিপ্রোকাল টু দ্য রেশিও অফ দ্য ক্যাপাসিট্যান্স, দ্যাট ইজ 2:1। তাই আমি ধরলাম V2 সমান V, তাহলে V1 সমান 2V, তাহলে তাদের যোগফল ছিল 15 ভোল্ট, তাহলে 3V সমান 15, সো V সমান 5, দ্যাট ইজ ইয়োর V2 সমান 5 ভোল্ট, V1 সমান 10 ভোল্ট, প্রথমটা 10 ভোল্ট, পরেরটার 5 ভোল্ট, সো দ্য কারেক্ট অপশান ইজ এ, সো A28A ইজ দ্য কারেক্ট আনসার। এবার আমরা 29 নম্বর প্রবলেমে যাওয়ার চেষ্টা করব। কি বলছে দেখো, বলছে 3টে ক্যাপাসিটার C অফ ব্রেকডাউন ভোল্টেজ V আর জয়েন্ট ইন সিরিজ। দেখো 3টে ক্যাপাসিটার, প্রত্যেকের ব্রেকডাউন ভোল্টেজ V, তাদের সিরিজে যোগ করলে বলছে ক্যাপাসিট্যান্স এবং ব্রেকডাউন ভোল্টেজ কী হবে। তুমি জানো তিনটেই যদি সিরিজে থাকে ক্যাপাসিট্যান্স কী হয়, C/3, তোমরা দেখেছিলে n সংখ্যক হলে C/n, সুতরাং চটপট বলে দেওয়া গেল। আচ্ছা প্রথমটা যদি V ভোল্ট পায় তাহলে ব্রেকডাউন হবে, দ্বিতীয়টা V ভোল্ট পেলে ব্রেকডাউন হবে, তৃতীয়টা V ভোল্ট পেলে ব্রেকডাউন হবে, তাহলে ব্রেকডাউন ভোল্টেজ কত হলো, V প্লাস V তার মানে 3V, সুতরাং ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স C/3, ব্রেকডাউন ভোল্টেজ 3V, তাহলে কি হলো, প্রথমটা হলো 3টে ক্যাপাসিটার কিন্তু কীরকম আছে, জয়েন্ট ইন সিরিজ, তাই কত হলো C/3, আরেকটা কত হলো 3V, সো B ইজ দ্য কারেক্ট অপশান, সুতরাং 29-এর হলো গিয়ে B। এরপর আমরা প্রবলেম 30-তে যাওয়ার চেষ্টা করছি। প্রবলেম নাম্বার 30 কি বলছে দেখো,
এখানে একটা ফিগার দেখানো হয়েছে। ইন দ্য অ্যাবভ ফিগার দ্য পোটেন্সিয়াল বিটুইন এক্স অ্যান্ড ওয়াই ইজ 60 ভোল্ট। এই এক্স ওয়াইয়ের বিন্দুর মধ্যে, এক্স ওয়াই বিন্দুর মধ্যে পোটেন্সিয়াল বলেছে 60 ভোল্ট। অ্যান্ড দ্য পোটেন্সিয়াল ডিফারেন্স বিটুইন এম অ্যান্ড এন উইল বি, এই যে এম এন এর মধ্যে পোটেন্সিয়াল ভিএম মাইনাস ভিএন কত, এটা তোমার চাই। দেখো এখানে একটুখানি দেখে নিই আমরা। দেখো পি বিন্দুও যে পোটেন্সিয়ালে, এক্সও সেই পোটেন্সিয়ালে, কিউও সেই পোটেন্সিয়ালে, তাহলে ভিপি মাইনাস ভি কিউ সমান 60 ভোল্ট। তাহলে এই ধারকটা 60 ভোল্টে আছে। এবার দেখো কারা আর কে আছে, দেখো ভিপি মাইনাস ভি কিউ সমান সমান কী কী হতে পারে সেটা একটু আমরা লেখার চেষ্টা করি। দেখো ভিপি মাইনাস ভি কিউ সমান সমান তোমার কি আসছে, দেখো তো ভিপি মাইনাস ভিএম প্লাস আর কি আসছে ভিএম মাইনাস ভিএন প্লাস কি আসছে টুসির ভিএন মাইনাস ভি কিউ। এই তিনটে যোগফল তাহলে কত হচ্ছে, এটা যেহেতু 60 তাহলে এই তিনটেরই 60 ভোল্ট। এবার দেখো এখানে কে আছে, 2C সি আর 2C এরা সিরিজে আছে। আচ্ছা যদি আমরা এই দুটোকে ভাবি 2C আর 2C সিরিজে, তার ইকুইভ্যালেন্ট হতো সি। তাহলে দেখো আমার এই রকম দাঁড়ালো পি আর কিউ এর মধ্যে ভোল্টেজ ড্রপ, সরি এটা ব্যাটারি যেন আছে মনে মনে ভাবছি 60 ভোল্টের, ক্যাপাসিটারের বদলে 60 ভোল্ট আছে। এই 2C আর এই 2C এদেরও তো আমি ভাবতে পারি সিরিজ, আর একটা সিতে আছে। এই দুটো মনে মনে ভাবলাম, এরা একটা সি দিল আর একটা দিল আর একটা সি। দেখো তো এই দুটো কম্বিনেশন নিলাম, 2C ইচ্ছে করে টেকনিক্যালি করলাম, কারণ 2C সমান হলে সিরিজে তারা যুক্ত থাকলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স হয় সি। তাহলে দেখো তো দুটোই সি, দুটো ধারকেরই ধারকত্ব সমান, তাহলে ধারকত্বের অনুপাত কত 1:1। সিরিজে কি হয় ভোল্টেজ ড্রপ, তাহলে C1:C2 1:1। ভোল্টেজ ড্রপ তাহলে কি হবে সিরিজে ধারকত্বের ব্যস্তানুপাতে, তাহলে V2:V1 হলো 1:1। তাহলে সমান সমান 60 ভোল্ট সমান সমান, তাহলে এখানে কত হবে, এই তোমার এম আর এন বিন্দুর মধ্যে পোটেন্সিয়াল ড্রপ অর্ধেক অর্ধেক হয়ে গেছে 60, এও যতটা নেবে এও ততটা, তাহলে 30 ভোল্ট। সো ভিএম মাইনাস ভিএন ইকুয়ালস টু কত হলো 30 ভোল্ট। খুব সহজে আনসারে পৌঁছে গেলাম। সো দ্য কারেক্ট অপশান ইজ ডি। সো ফর দ্য প্রবলেম 30 দ্য কারেক্ট আনসার ইজ 30D। সুতরাং এইখানেতে আমরা কিন্তু দেখলাম ভিপি আর ভিকিউ এর পোটেন্সিয়াল ড্রপ 60 ভোল্ট। তাহলে সেটা দেখছি তিনটে ধারক সিরিজে আছে, তাদের মোট 60 ভোল্ট ভোল্টেজ ড্রপ। এখানে আমরা করতে পারতাম ধারকত্বের অনুপাত কত, দেখো 2C তাহলে ধারকত্বের অনুপাত কত 2:1:2। তাহলে পোটেন্সিয়ালের অনুপাত কত হবে 1/2 কত 1:1, তার মানে কত দেখো 1:2:1। তার মানে এটা কত দুভাগ, এই মাঝেরটা হলো দুভাগ। দেখো ধারকত্বের অনুপাত কত ছিল 2:1:2, মানে এটা 2C তারপরে C2C, তার মানে কত ছিল 2:1:2। তাহলে পোটেন্সিয়ালের অনুপাত এটা ধরো V1, এটা V2, এটা V3, V1:V2:V3 কত হবে, এর রেসিপ্রোকাল দেখো 2:1:1, 2 এর রেসিপ্রোকাল 1/2, 1 এর রেসিপ্রোকাল 1:1, 1/1, তারপরেরটা 1/2, তার মানে কত হলো 2 দিয়ে গুণ করলো 1:2:1। তাহলে দেখো এই V2 কত হলো, টোটালটার কত, টোটাল 4 মধ্যে 2, তার মানে ওটা হলো 60 ভোল্টের অর্ধেক, তার মানে 30 ভোল্ট। ভিএম মাইনাস ভিএন 30 ভোল্ট। আরেকভাবেও কিন্তু আমরা সলভ করে ফেলতে পারলাম খুব তাড়াতাড়ি। এইবারে দেখি আরেকটা অঙ্ক, 31 নম্বর অঙ্ক আমাদের এটা। এই অঙ্কে কি বলা হয়েছে, এই ক্যাপাসিটার C0 ইজ চার্জ টু এ পোটেন্সিয়াল V0। তাহলে তাতে কতটা তোমার চার্জ আছে C0 V0, স্বাভাবিকভাবে C0 V0। এইবার কি বলছে, অ্যান্ড অ্যানাদার ক্যাপাসিটার অফ ক্যাপাসিট্যান্স C, এটা C0 ছিল আর একটা C অ্যাজ শোন ইজ কানেক্টেড উইথ অ্যানাদার ক্যাপাসিটার অফ ক্যাপাসিট্যান্স C অ্যাজ শোন। যেমন দেখানো হয়েছে তেমনিভাবে সেটাকে যোগ করা হয়েছে কিসের সাহায্যে, একটা সুইচ একটা রোধের সাহায্যে। দ্য কমন পোটেন্সিয়াল অফ দ্য টু ক্যাপাসিটার্স বিকামস ভি দ্য ক্যাপাসিট্যান্স C। এইবার যখন এটা যোগ করলাম না সার্কিটে, এই সুইচটাকে ক্লোজ করে বলতে চাইছে when the switch is closed বলা উচিত ছিল, তখন কমন পোটেন্সিয়াল V। এখন প্রশ্ন হলো যে C এর মান কত, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ C। দেখো যখন আমি এইভাবে যোগ করছি একটা রেজিস্ট্যান্সের মাধ্যমে, রেজিস্ট্যান্সটার মাধ্যমে যখন আমি যোগ করে দিচ্ছি, স্টেডি স্টেটে রেজিস্ট্যান্সে কিন্তু কোনো কারেন্ট যাবে না।
তাহলে কি হলো, রেজিস্ট্যান্সটা থাকাও যা না থাকাও তাই, তার তো ভোল্টেজ ড্রপ 0। তাহলে দেখো রেজিস্ট্যান্সে যদি ভোল্টেজ ড্রপ না থাকে তাহলে এই বিন্দুরও যা ভোল্টেজ এই বিন্দুরও ভোল্টেজ তাই, তাহলে এখানেরও যা ভোল্টেজ এখানেরও তাই, তাহলে ক্যাপাসিটার দুটো কেমন আছে, প্যারালালে। এখন বলছে যে কি বলছে, যে যখন কমন পোটেনশিয়াল তখন কিন্তু হয়ে গেল ভি, কিন্তু ক্যাপাসিটার দুটো যদি প্যারালালে থাকে তাদের তুল্য ক্যাপাসিট্যান্স কত, সি প্লাস সি জিরো। তাদের পোটেনশিয়াল কত বলে দিয়েছে, এখন কমন পোটেনশিয়াল কিন্তু বলেছে কত, বলেছে ভি। তাহলে চার্জ কতটা এখন, সি প্লাস সি জিরো ইন্টু ভি, আর আগে কত ছিল, সি জিরো ভি জিরো। এখন কি করা হয়েছে দেখো, এইখানেতে আবার বলি, ক্যাপাসিটার চার্জ টু এ পোটেনশিয়াল ভি জিরো অ্যান্ড কানেক্টেড উইথ অ্যানাদার ক্যাপাসিটার সি অ্যাজ শোন, এর সঙ্গে যোগ করে দেওয়া হলো। অবশ্যই এখানে তোমার কমন পোটেনশিয়াল বিকামস ভি, তার মানে এটাকে ভি জিরোতে চার্জ আউটসাইড থেকে আমি কিন্তু করেছিলাম, এখানে কিন্তু সোর্স নেই, কিন্তু এটা বুঝতে হবে। তাহলে এটাই কতটা চার্জ ছিল, সি জিরো ভি জিরো, আর একটা ক্যাপাসিটারকে সার্কিট ক্লোজ করে রোধের মাধ্যমে যোগ করলাম। কিন্তু আমি বলতে চাইছি যখন স্টেডি স্টেটে গেলাম, ইন দ্য স্টেডি স্টেট, কারণ আমাদের এখানে আর অন্য কোনো সোর্স নেই, যা আছে ডিসি সোর্স, তাহলে স্টেডি স্টেটে রেজিস্ট্যান্সে কোনো কারেন্ট যাবে না, আই সমান জিরো। সো ভি ইকুয়ালস টু আই আর ইকুয়ালস টু জিরো। সুতরাং রেজিস্ট্যান্সে কোনো কিন্তু কারেন্ট নেই, তাহলে রেজিস্ট্যান্সের দু প্রান্তের মধ্যে কোনো ভোল্টেজ ড্রপ নেই। তাহলে এই পয়েন্টেরও যা পোটেনশিয়াল, এই ধরো এটা এক্স বিন্দু আর এটা পি বিন্দু, সেম পোটেনশিয়ালে আছে। সিমিলারলি কিউ আর এস এরাও তো শর্ট করা, তার মানে কিউ এস সেম পোটেনশিয়ালে, তাহলে দুটো ধারকের দুই প্রান্তের পোটেনশিয়াল ডিফারেন্সটা সমান, ধারক দুটো প্যারালালে যুক্ত, তাই তুল্য ধারকত্ব কত, একটা সি জিরো একটা সি, তাহলে সি প্লাস সি জিরো। তাদের ফাইনাল পোটেনশিয়াল বলেছে ভি ইন্টু ভি, মোট চার্জ। আর আগে যা চার্জ ছিল, আর তো সোর্স যুক্ত নেই, কোথা থেকে চার্জ আসবে, আর তো চার্জ কোথাও কোনো উৎস নেই, তাহলে কি হয়েছে, আগে যা চার্জ ছিল ততটাই চার্জ আছে। তাহলে আগে কতটা চার্জ ছিল, সি জিরো ভি জিরো সমান সি প্লাস সি জিরো ইন্টু ভি। এবার বলছে সিকে তোমাকে বের করতে, কী দিয়ে বের করতে, দেখো ভি জিরো ভি এবং সি জিরো দিয়ে। তাহলে সি সমান কত, দেখো সি জিরো ভি জিরো মাইনাস সি জিরো, আচ্ছা এক কথায় বের করি না, সি জিরো ইন্টু ভি জিরো বাই ভি সমান সি প্লাস সি জিরো। সো সি ইকুয়ালস টু সি জিরো ইন্টু ভি জিরো বাই ভি মাইনাস ওয়ান, কারণ সি জিরোটা ওদিকে নিয়ে কমন নিলাম, তাহলে সি জিরো ইন্টু কত হলো, ভি জিরো মাইনাস ভি বাই ভি। তো দেখো কোনটা, দেখো তো কারেক্ট অপশান আসছে আমাদের চারটে অপশানের মধ্যে। একটা ছিল কত কত কী কী অপশান ছিল দেখি, আমাদের কী কী এলো সেটা মেলায়। দেখো সি জিরো ইন্টু ভি জিরো মাইনাস ভি বাই ভি, নিচে কিন্তু আমাদের ভি আছে, এটা ভি জিরো আছে, প্রথম অপশানে কিন্তু নিচে ভি জিরো আছে, হলো না। দ্বিতীয় অপশানে ভি মাইনাস ভি জিরো, কিন্তু আমাদের এসছে ভি জিরো মাইনাস ভি, সুতরাং দ্বিতীয়টাও এলো না। তৃতীয়টা প্লাস আছে, আসেনি। চতুর্থটা দেখো সি জিরো ইন্টু ভি জিরো মাইনাস ভি বাই ভি, এটা আমাদের কারেক্ট। সুতরাং কারেক্ট আনসার হলো 31-এর কারেক্ট আনসার হলো ডি। নেক্সট হচ্ছে প্রবলেম নাম্বার আমাদের 32, 32 নম্বর অঙ্কে আমরা যাওয়ার চেষ্টা করি। এখানেও ছবিতে দেখতে পাচ্ছ যে ক্যাপাসিটারের কম্বিনেশন দেখানো হয়েছে। কি কি আছে, একটা 4 মাইক্রোফ্যারাড, 3 আর 9 কীভাবে আছে প্যারালালে, আর একটা 2 মাইক্রোফ্যারাড আছে, 8 ভোল্টের ব্যাটারি আছে। এবার তোমার কাছে কি বলছে দেখো, এ কম্বিনেশন অফ ক্যাপাসিটার্স is set as shown in the figure. The magnitude of electric field due to a point charge q having charge equals to the sum of the charges of 4 microfarad and 9 microfarad. এতে যতটা চার্জ আছে ধরো Q1, আর এতে যতটা চার্জ আছে এটা Q2, এই দুটো যে সাম, তার মানে Q1 প্লাস Q2 চার্জ, তা থেকে কি বলছে দেখো, ডিউ টু এ পয়েন্ট চার্জ Q having charge equal to sum of the charges of 4 microfarad and 9 microfarad, এই দুটো ধারকের মোট যতটা চার্জ আছে ততটা চার্জ থেকে কি বলছে, at a point distant 30 meter would be equals to, কি বলছে, due to charge equal and charge এত, at a point distant এত 30 meter from it, the field intensity, electric field intensity would be, এটা হওয়া উচিত, ফিল্ড ইন্টেন্সিটি উড বি, ইন্টেন্সিটি কত হতে পারে, কোথা থেকে, 30 মিটার দূরে, কতটা চার্জ থেকে, Q1 প্লাস Q2 থেকে,
কত মিটার দূরে? 30 মিটার দূরে ফিল্ড ইন্টেন্সিটি কত? তো হোয়াট টু ডু, ইউ হ্যাভ টু ক্যালকুলেট ফার্স্ট Q1 অ্যান্ড নেক্সট Q2। দেখো এখানে খুব সহজভাবে বলতে গেলে কি দাঁড়াচ্ছে, 3 আর 9 মাইক্রোফ্যারাড কিন্তু প্যারালালে আছে, তাহলে তাদের তুল্যটা হলো 12 মাইক্রোফ্যারাড। দেখো এইখানে এই ব্রাঞ্চটা মানে AB তার সঙ্গে প্যারালালে CD, তার মানে 2 মাইক্রোফ্যারাডের এগেনস্টে ভোল্টেজ ড্রপ 8 ভোল্ট, তার সঙ্গে EF, এই ERF এর VE মাইনাস VFও কিন্তু 8 ভোল্ট। এখানে দুটো ধারক আছে, কত? একটা 4 মাইক্রোফ্যারাড আর একটা 3 আর 9, এটা কিন্তু প্যারালালে। তাহলে এদের বদলে আমি একটা ভাবতে পারি ধারক আছে জানো, সেটা কত? 12 মাইক্রোফ্যারাড। দেখো এদের দুজনের বদলে একটাই ধারক 12 মাইক্রোফ্যারাড আর একটা 4 আর 12 কীভাবে আছে? সিরিজে। তাহলে তাদের ধারকত্বের অনুপাত কত? ধরো এটা C1, এইটা ধরলাম C2, তাহলে C1:C2 সমান কত? 4:12, তার মানে কত? 1:3। তাহলে V1:V2 সমান 3:1। তাহলে এইখানে যদি পোটেনশিয়াল V1 হয়, এখানে যদি V2 হয়, তাহলে V1 এর মান কত? V1:V2 3:1। তার মানে কত? V1 হলো 3/4 অংশ, টোটাল 4 ভাগের মধ্যে 3 ভাগ কার? 8 ভোল্টের। তাহলে কত হলো বলো তো? 6 ভোল্ট। তাহলে এটা হয়ে গেল 6 ভোল্ট। তাহলে এইখানে কত হবে? আর বাদ বাকি 2 ভোল্ট, তাহলে এটা 2 ভোল্ট। এবার কতটা চার্জ দেখো তো, Q সমান CV, তো Q1 সমান কত? 4×6 = 24 মাইক্রোকুলম। দেখো 4 মাইক্রোফ্যারাড 6 ভোল্ট। আর কার বলেছে? কার বলেছিল? 4 আর 9-এর। 9-এ কতটা আছে? দেখো 9-এর এগেনস্টে 2 ভোল্ট, তাহলে Q2 আমার হলো, Q2 সমান 9 দুগুণ 18 মাইক্রোকুলম। তো দেখো তো এবার Q1 প্লাস Q2 মোট কতখানি আছে? Q1 প্লাস Q2 মোট হলো তোমার, একটার বেরিয়েছে কত? একটার বেরিয়েছে 24 মাইক্রোকুলম, আরেকটার কত বেরোলো? 18 মাইক্রোকুলম। তাহলে তাদের যদি যোগফল নিই, এটা হলো 42 মাইক্রোকুলম। এখান থেকে 30 মিটার দূরে ফিল্ড ইন্টেন্সিটি। দেখো ফিল্ড ইন্টেন্সিটি E সমান কত? 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই R², Q1 প্লাস Q2 বাই R²। তাহলে কত হলো? 1/4πε0 মানে 9 × 10⁹ ইন্টু Q1 প্লাস Q2 42 মাইক্রোকুলম, 42 × 10⁻6 বাই R হলো 30 মিটার। তাহলে এটা কত হবে? 30²। তাহলে দেখো এখানে 9 × 10⁹ ইন্টু 42 × 10⁻6 বাই 9 × 10⁻²। তাহলে দেখো 9 কিন্তু কেটে গেল। 10⁻² যদি ওপরে ওঠে 10⁻² হলো -8 আর +9, তাহলে 10 × 42 সো 420 নিউটন পার কুলম। সুতরাং এখানে খুব সহজে হলো এ। সুতরাং আমরা বললাম কি 3 আর 9 প্যারালালে, এদের বদলে 12 মাইক্রোফ্যারাড আছে। এবার 8 ভোল্টের ব্যাটারি তো, তাহলে ধারকত্বের অনুপাত কত? 4:12, তাহলে কত হলো? 1:3। তাহলে ভোল্টেজ হবে 3:1, তাহলে 3/4 অংশ মানে এটা হলো 6 ভোল্ট, আর এটা হলো কত? 2 ভোল্ট। তাহলে এই 9-এর এগেনস্টে 9 দুগুণ 18 মাইক্রোকুলম, আর এখানে 4×6 = 24 আর 18 মোট চার্জ হলো আমার 42 মাইক্রোকুলম। এবার বলছি কি 30 মিটার দূরে ফিল্ড ইন্টেন্সিটি। কোন ফিল্ড ইন্টেন্সিটি? ইলেকট্রিক চার্জ, স্ট্যাটিক চার্জ, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি 1/4πε0 ইন্টু Q/R²। বলি এখানে কিউটা হলো Q1 Q2 বাই R², Q1 প্লাস Q2 বাই R², Q1 প্লাস Q2 দুটোর মোট যোগফল, ততটা চার্জকে বসেছি ইন্টেন্সিটি মানে সেখানে একটা ইউনিট পজিটিভ চার্জকে বসালে তার উপরে যতটা ফোর্স কাজ করে। তাহলে 1/4πε0 9 × 10⁹, চার্জ 42 মাইক্রোকুলম, মাইক্রোতে রাখলে তো হবে না, 10⁻6 বসালাম বাই 30² বসালাম। এবার খুব সিম্পল ক্যালকুলেশন দিল 420 নিউটন পার কুলম, যেটা কিনা আমাদের এ অপশানটা কারেক্ট বলছে। সো দ্য কারেক্ট আনসার ইজ 32A। নেক্সট প্রবলেমে আমরা যাচ্ছি। বলছে 3টে আইডেন্টিক্যাল ক্যাপাসিটার আছে, ইচ হ্যাভিং ব্রেকডাউন ভোল্টেজ 10 ভোল্ট আর কানেক্টেড অ্যাজ ফলোজ। প্রত্যেকটার ব্রেকডাউন ভোল্টেজ, 3টে আইডেন্টিক্যাল ক্যাপাসিটার সি, এদের প্রত্যেকের ব্রেকডাউন ভোল্টেজ কিন্তু বলেছে কত? বলেছে প্রত্যেকের 10 ভোল্ট করে। বলছে এই কম্বিনেশনের এ আর বি এর মধ্যে ব্রেকডাউন ভোল্টেজ কত হবে। দেখো আমরা আগে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সে যাই, দুটো সি আছে প্যারালালে, তাহলে তাদের তুল্য হলো 2C, আর একটা হলো কত? সি। এরা কিন্তু সিরিজে। দেখো
এদের যে ধারকত্বের অনুপাত, এটা যদি C1 বলি, এটা C2, C1:C2 কত? দেখো তোমার 2:1, তাহলে V1:V2 কত? V1:V2 হলো 1:2। তাহলে কে বড়? V2 বড়। তাহলে V2 10 ভোল্ট হলেই ব্রেকডাউন করে যাবে ওই ক্যাপাসিটারটা, আর ওই ক্যাপাসিটারটা ব্রেকডাউন হলে অন্যটাও হবে। তাহলে V2 দেখো 1:2 ভোল্টেজ আছে, V2 যদি 10 ভাগ হয় তাহলে V1 হবে 5 ভাগ। তাহলে মোট ভোল্টেজ ড্রপ কত হবে? এটাই 10 হলে এটাই 5, তাহলে মোট কম্বিনেশনের ভোল্টেজ ড্রপ 15 ভোল্ট। সো দ্য আনসার is 15 volt. So the required breakdown voltage is 15 volt. আমরা আবার বলি, কম্বিনেশনটা দেখে নিলাম, ইকুইভ্যালেন্ট কম্বিনেশনে চলে গেলাম। ইকুইভ্যালেন্ট কম্বিনেশনে আমরা গিয়ে দেখলাম, কি দেখলাম? ইকুইভ্যালেন্ট কম্বিনেশনে গিয়ে যে আমাদের সি আর সি কি আছে প্যারালালে, তাদের তুল্য 2C আর একটা সি, এদের ধারকত্বের অনুপাত C1 একটা ধরলাম, একটা C2। 1 কত হয়েছে? 2C হলো C1, তাহলে 2:1 সিরিজে আছে। বিভব পোটেন্সিয়াল ধারকত্বের রেসিপ্রোকাল হবে 1:2। এবার দেখো, তাহলে বড়কে V2, সে 10 হলেই ব্রেকডাউন ভোল্টেজ হবে। তাহলে V2কে যদি দুটোকে যদি 5 দিয়ে গুণ করি, তাহলে V1:V2 5:10। তাহলে V2 10 ভোল্ট হলে V1 5 ভোল্ট। তাহলে কম্বিনেশনের ভোল্টেজ কত? এখানে 5 আর এখানে 10, তাহলে মোট 15 ভোল্ট। সো দ্য ব্রেকডাউন ভোল্টেজ অফ দ্য কম্বিনেশন ইজ 15 ভোল্ট। খুব ইম্পর্টেন্ট অঙ্ক আরেকটি। এইবারে লাস্ট অঙ্কে আমরা যাচ্ছি। আজকে আমাদের লাস্ট অঙ্ক নাম্বার 34। কি বলতে চাইছে? এ ক্যাপাসিটার অফ 2 মাইক্রোফ্যারাড, এ ক্যাপাসিটার অফ 2 মাইক্রোফ্যারাড ক্যাপাসিট্যান্স হতো এটা, ইজ চার্জড উইথ দ্য সার্কিট ইন দ্য ডায়াগ্রাম। দেখো 2 মাইক্রোফ্যারাডের এই ক্যাপাসিটারটা চার্জ হয়েছে 1 নম্বর সুইচের সাহায্যে। হোয়েন দ্য সুইচ এস ইজ টার্ন টু পজিশন 2, এই এসটাকে 2 নম্বরে আমি তারপরে নিয়ে গেলাম। দ্য পার্সেন্টেজ অফ দ্য স্টোরড এনার্জি ডিসিপেটেড, বলছে কত পার্সেন্ট সঞ্চিত শক্তির অপচয় হবে। দেখো প্রথম ক্ষেত্রে কতটা এনার্জি আছে দেখে নাও। প্রথম আছে কত? হাফ সি কত? 2 মাইক্রোফ্যারাড ইন্টু ভি স্কোয়ার, কারণ ভি এর সঙ্গে প্যারালাল রেখেছি। তাহলে এর ক্যাপাসিটার যখন 2 নম্বর সুইচ তো খোলা, তাহলে এবার কতটা হলো? হাফ ইন্টু 2 ইন্টু কত? ভি স্কোয়ার, হাফ সিভি স্কোয়ার বসালাম, তার মানে ভি স্কোয়ার মাইক্রো কুলম্ব। এটা হলো এই মাইক্রো জুল এনার্জি, তো এনার্জি চেঞ্জ বলেছে, এনার্জি সমান হাফ সিভি স্কোয়ার। যেহেতু চার্জটা আমরা মাইক্রো এককে বসিয়েছি, তাই আমাদের এনার্জি হলো ভি স্কোয়ার মাইক্রো জুল, হাফ সিভি স্কোয়ার করে ভি স্কোয়ার পেলাম। এইবার তোমরা জানো, যখন এইরকম একটা চার্জড ক্যাপাসিটার আরও কারোর সঙ্গে এনার্জি বিনিময় করে, তখন যতটা এনার্জি লস হয় তার একটা ফর্মুলা আছে। কী আছে ফর্মুলাটা? হাফ C1C2 বাই কত যেন হয়? C1 প্লাস C2 ইন্টু V1 মাইনাস V2 হোল স্কোয়ার। এটা লস অফ এনার্জি। দেখো C1 আমার 2 মাইক্রোফ্যারাড, দিস ইজ C1, এটা কি C2, V1 কত? V2 কত? এটা তো চার্জই ছিল না, তাহলে V2 সমান 0। তো এটা আমরা মানগুলো বসিয়ে দিই। দেখো হাফ হলো, কতটা এনার্জি লস হলো, তারপর পার্সেন্টেজ। C1 ছিল আমাদের কত? 2, C2 8, তাহলে বসালাম C1 2, C2 8 বাই 2 প্লাস 8। V1 কত? V1 হলো কি আমাদের V1 সমান V2 কত? 0, তাহলে V1 সমান তাহলে V মাইনাস 0। তো দেখো কত হলো? দেখো 16 বাই 2 ইন্টু 10 ইন্টু এটা স্কোয়ার ছিল, হ্যাঁ, ভি স্কোয়ার, তাহলে 8, 0.8 ভি স্কোয়ার। তাহলে দেখো কতটা এনার্জি লস হলো? 0.8 ভি স্কোয়ার। আর কতটা ছিল প্রথমে? অনলি ভি স্কোয়ার মাইক্রোজুল, আর এখন হলো 0.8 ভি স্কোয়ার মাইক্রোজুল। তাহলে বলছে পার্সেন্টেজ অফ স্টোরড এনার্জি ডিসিপেটেড। তাহলে দেখো যা ছিল তার 80%, 1 থাকলে 0.8 পরিমাণ এনার্জি লস হয়ে গেছে। শুধু ভি স্কোয়ার ছিল, 0.8 ভি স্কোয়ার লস হয়ে গেছে। সো দ্য লস অফ এনার্জি ইজ 80% হেয়ার। তাহলে এইখানে কি বলছে? দি পার্সেন্টেজ অফ স্টোরড এনার্জি ডিসিপেটেড। তাহলে কত পার্সেন্ট এনার্জি আমরা লস করলাম? লস অফ এনার্জি কিন্তু 80%, অর্থাৎ 0.2 জুল পরিমাণ এনার্জি কিন্তু এখানে থেকে গেল। এটা আমরা এইভাবে খুব সহজেই করতে পারি। আরেকভাবেও আমরা অবশ্য করতে পারতাম,
যে এই ধারক দুটো না যখনই এখানে আমি যোগ করে দিলাম, দেখো ধারক দুটো কিন্তু প্যারালাল কম্বিনেশনে আছে, তাহলে ওদের তুল্য ধারকত্ব কত? দেখো 8 আর 2 যুক্ত হয়েছে, তাহলে 10 মাইক্রোফ্যারাড। এবার ভি সোর্সের সঙ্গে যুক্ত, তাহলে তোমার এখন ওদের কতটা এনার্জি হলো? হাফ। সি হলো 10 মাইক্রোফ্যারাড, কিন্তু ভি এর সঙ্গে যুক্ত, ইন্টু ভি স্কোয়ার, তাহলে 10 মাইক্রোফ্যারাড 2 ছিল। এইবার কি বলেছে, এই সুইচ 2 নম্বর সুইচটায় আমি নিয়ে গেলাম, তাহলে দেখো এখানে কতটা ছিল? ভি স্কোয়ার মাইক্রোজুল পরিমাণ এনার্জি ছিল। আর এখন এনার্জি লস, তার মানে সোর্স থেকে দ্বিতীয় ক্ষেত্রে আমরা কিন্তু ডিটাচ করেছি, সোর্স থেকে ডিটাচ করে দ্বিতীয়টাই যোগ করেছি। তাহলে দেখো আমার কতটা হচ্ছে, দেখো তো এখন কিউ স্কোয়ার বাই 2c। কিউ স্কোয়ার, কিউটা কত? কিউ ছিল সিভি, তার মানে 2v বাই 2c। 2 ইন্টু সি কত? 10, 2 কেটে গেল, তার মানে ভি বাই 10 সিভি 2v এর হোল স্কোয়ার, 2v ইন্টু 2v, তাহলে এটা কত হলো? ভি স্কোয়ার বাই 5। তাহলে দেখো এনার্জি ছিল ভি স্কোয়ার, হলো ভি স্কোয়ার বাই 5, তার মানে কত হলো? দেখো কতটা লস হলো? ভি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই 5, মানে 4 ভি স্কোয়ার বাই 5, তার মানে 80% লস। খুব সহজেও আমরা আরও রাস্তা পেতে পারতাম। আমরা বললাম যে সুইচ 1কে কিন্তু ডিটাচ করা হয়েছিল সেকেন্ড ক্ষেত্রে, দ্য সুইচ ইজ টার্ন টু পজিশন 2, তার মানে টার্ন টু পজিশন 2 মানে এই যে এই সুইচ না, এই সুইচটা 1-এ ছিল প্রথমে, পরে নিয়ে গিয়েছি 2-এ। তার ফলে কি হলো? তার ফলে চার্জ কিন্তু আর পেলো না, তাহলে চার্জ সেই কিউ থাকলো, এবং কিউটা কতটা ছিল? দেখো 2v ছিল। তাহলে পরের ক্ষেত্রে মোট এনার্জি টোটাল ধারকত্ব কিন্তু 10 মাইক্রোফ্যারাড, এটা 2 আর এটা 8, প্যারালালে 10 মাইক্রোফ্যারাড, তাহলে কিউ স্কোয়ার বাই 2c, কিউ হলো 2v, তাহলে কিউ স্কোয়ার 2v ইন্টু 2v বাই 2c হলো 10, বসিয়ে দিলাম, এত মাইক্রোজুল আর কি এনার্জি হলো, ভি স্কোয়ার বাই 5 মাইক্রোজুল। তাহলে দেখো লস কতটা? ভি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই 5, মানে 80%। সুতরাং লস অফ এনার্জি ইজ 80%, সো দ্য কারেক্ট অপশান ইজ ডি। সো 34, প্রবলেম নাম্বার 34 এর কারেক্ট অপশান ডি। এইখানে আমাদের ধারক সংক্রান্ত আলোচনা আপাতত শেষ করছি।